ধরেন অসংখ্য ছাত্র নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে, মানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ নির্বিচারে গণহত্যা শিকার হয়েছে। এটাকে অনেকে তুলনা করছেন ৭১ সালের ২৫শে মার্চের রাতের যে কাল রাত্রি তার ক্র্যাকডাউনের সাথে। এবং এখনো কিন্তু চলছে, এখনো কারফিউ আছে, কারফিউর মতো ব্লক রেড দিয়ে দিয়ে ঘরে ঘরে ঢুকে নানা রকমের ঘটনা ঘটছে, পুলিশের গ্রেপ্তার বাণিজ্য চলছে। তো সব মিলিয়ে এই যে পরিস্থিতি, আন্তর্জাতিক মহলের সঙ্গে আপনি ঘনিষ্ঠভাবে কাজ করেন বিভিন্ন সেক্টরে, তো আপনার পর্যবেক্ষণটা আমরা একটু জানি যে আন্তর্জাতিকভাবে যে ঘৃণ্য যে স্বৈরশাসক হাসিনা, তাকে আন্তর্জাতিক মহল কিভাবে দেখছে এবং কোন দিকে যাচ্ছে আসলে পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। এবং এই আলোচনাটি আপনি যথার্থই শুরু করেছেন যে বাংলাদেশের যে মানে বাংলাদেশকে একটি মৃত্যু উপত্যকায় পরিণত করেছে শেখ হাসিনা। এবং এই মৃত্যুর মিছিলে কারা, আপনি যেটা বলেছেন, একদম ৬ বছরের শিশু থেকে আপনার ৭০ বছরের বৃদ্ধ পর্যন্ত কেউ রেহাই পাচ্ছে না। এবং আপনি অসংখ্য মানুষ মৃত্যুবরণ করেছে, অসংখ্য ছাত্র যাদেরকে গুলি করা হয়েছে, যাদেরকে মারা হয়েছে। এরা এমন না যে কোনো ছাত্র সংগঠনের ক্যাডার অথবা তাদের নামে তাদেরই এই ক্ষমতাসীনদেরই কোনো মামলা আছে বা মোকদ্দমা আছে, বা কোনোদিন তারা কোনো কারণে আটক হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে তারা তিরস্কৃত হয়েছে, এরকম না। একদম সাধারণ মেধাবী ছাত্র, তাদেরকে বেছে বেছে, যেরকম ডিসেম্বরের 14ই ডিসেম্বর 1971 সালে দেশের বাছা বাছা মেধাবী ব্যক্তিদেরকে পাকিস্তানিরা তুলে নিয়ে গিয়ে খুন করে রায়ের বাজার বধ্যভূমিতে পুঁতে রেখেছিল, বা এরকম কয়েকটা বধ্যভূমিতে। এইরকম বদ্ধভূমি শেখ হাসিনা তৈরি করেছে বাংলাদেশে। তার চেয়ে ভয়াবহ, তার চেয়েও একটি স্বাধীন দেশে, যে দেশের মানুষ, এটা কোনো অন্য দেশের সঙ্গে যুদ্ধ চলছে না, দেশের ছাত্ররা তারা তাদের মেধা প্রতিষ্ঠার জন্য, মেধার লড়াইয়ে টিকবার জন্য, এবং তারা বৈষম্যহীন চাকুরি সহ বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য, কারণ বৈষম্য সর্বত্রই বিরাজিত। আপনি যদি ক্ষমতাসীনদের মানুষ হন তাহলে আপনাকে এক চোখে দেখা হবে, এবং আপনি যদি তা না হন তাহলে আপনাকে ভিন্ন চোখে দেখা হবে। অর্থাৎ আপনি বাংলাদেশের থেকেও আপনি সেকেন্ড ক্লাস সিটিজেন অথবা থার্ড ক্লাস সিটিজেন, আপনি যদি ক্ষমতাসীনদের না হন। তো এই যে বৈষম্য দূর করবার জন্য যখন সব ছাত্ররা মাঠে নেমে এসেছে, আমি এই কথাগুলি বলে আমি আবার সময় নষ্ট করবো না, কারণ এগুলি সকলেরই জানা, আমি জানা তথ্য সরবরাহ করতে চাই না। কিন্তু একটা জিনিস আপনি আমাকে খুব সব জিনিসই আমাদেরকে ব্যথিত করেছে, আমাদেরকে বিক্ষুব্ধ করেছে, আমাদের দ্রুহ এবং আমাদের ক্ষোভকে এক জায়গায় নিয়ে এসেছে সমগ্র যারা দেশে বাস করছেন এবং যারা বিদেশে বাস করছেন। যেটি হয়েছে যে যাত্রাবাড়িতে একটা ছোট্ট শিশু, ৬ বছরের শিশু, যখন গুলাগুলি হচ্ছিল, বারান্দায় তার বাবা গুলির শব্দ পেয়ে তার ছেলেটিকে কুলে নিয়েছিল, যে বোধহয় কিছু হচ্ছে। ছেলেটিকে কোলে নিয়ে যখনই কোলে নিয়েছে, জাস্ট মাটির থেকে কোলে নিয়েছে, একটি বুলেট এসে তার মস্তককে বিদীর্ণ করে দিয়েছে, একটি ছোট্ট শিশু। এইরকম ধরেন যাদের বয়স ৬ থেকে ১১-র মধ্যে, আহাদ মিয়া, রিয়া, সামির, হুসাইন, মোবারক, তাহসিন, ইফাত, নাইমা, আমি এই কয়টা তো নাম পেলাম, অসংখ্য নাম। তো এই যে শিশুদেরকে, এরপরে হলো ছাত্রদেরকে, যারা রাস্তায় নেমেছে তাদেরকে বেছে বেছে, এবং তারপরে কি করছে এখন সরকার যেটি বলছে যে থার্ড পার্টি, তারা বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এখানে নাকি থার্ড পার্টি ঢুকে গিয়ে গুলি করেছে। হ্যাঁ, এখানে অবশ্যই থার্ড পার্টি গুলি ছিল, থার্ড পার্টির ইনভলভমেন্ট আছে। সরকারি বাহিনী তারা গুলি চালিয়েছে, এবং থার্ড পার্টি হিসেবে এখানে যুক্ত হয়েছে ছাত্রলীগ, এবং কেউ কেউ বলেন অন্যরাও এখানে যুক্ত হয়েছে। তো অন্যরা বলতে তাদের এই ক্ষমতাসীনদেরকে যারা টিকিয়ে রাখার চেষ্টা করছে এবং টিকিয়ে রাখছে, যারা যেখান থেকে প্রেসক্রিপশন পায়, এবং যারা এই সময়ে যারা তাদের আন্দোলনকে দমানোর জন্য তাদেরকে শক্তি যোগায়, তারা। তো থার্ড পার্টি হচ্ছে এরা সরকারের যে পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, আর্মি, বিডিআর, এবং হচ্ছে গিয়ে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র জনতা, তারা তাদেরকে নিজেদেরকে রক্ষা করবার জন্য তারা কিন্তু নিরস্ত্র, তাদের হাতে কিচ্ছু নাই। এবং এটি পরিষ্কার হয়ে গিয়েছে যে এই যে কিছু যে ধ্বংসাত্মক কার্যক্রম হয়েছে, অবশ্যই এই নিন্দনীয়, এই যে মানুষের যে জানের সঙ্গে যে মালের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং এই মালের ক্ষয়ক্ষতির দায়ীও সরকার প্রধান, কারণ তারা করিয়েছে এরকম একটা অবয়ব, এখানে তারা ফেল করেছে। তারা দেখাইতে চেয়েছে আরেকটু কয়েকগুলো কম্পিউটার স্ক্রিন এগুলো না করে তারা দেখাতে চেয়েছিল যে এইরকম ধ্বংসাত্মক তারা কার্যক্রম করে, এবং এটাও বেরিয়ে আসছে যে এগুলি কারা কারা করেছে। সরকার বের করছে না, কিন্তু এটা বেরিয়ে আসে, কারণ মানুষ খুবই সচেতন। এখন পুরো বাংলাদেশ এক পক্ষে, বাংলাদেশের চেয়ে আমি যদি একটু বড় করে বলি, পুরো বিশ্বর যে বাংলাদেশ সহ
বিশ্বের যে মানে সেন্সিবল যে গভর্নমেন্ট গুলো এবং সেন্সিবল যে মানুষগুলো প্রতিষ্ঠানগুলো তারা একদিকে এবং বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা একদিকে, এটা ব্যাখ্যা করতে গেলে আমি আপনার আলোচনায় বলবো। সুতরাং ধরেন আমরা অতীত বিভিন্ন সময় দেখেছি যে হেলমেট বাহিনী ছাত্রলীগকে দিয়ে দমন পীড়নের চেষ্টা, বাসে অগ্নিসংযোগ করে মানুষ পুড়িয়ে সেটা বিরোধীদের উপর চাপানোর চেষ্টা, এবং এবার তো ধরেন অনেক বেশি স্পষ্ট হয়েছে যে ছাত্র জনতার বিরুদ্ধে কিন্তু স্নাইপার ব্যবহার করা হচ্ছে। আমি বেশ কিছু ফুটেজ দেখলাম, এখানে আমরা আলোচনা করেছি যে একটা ভিড়ের মাঝখান থেকে কেউ একজন শর্ট ডেট হয়ে যাচ্ছে, অর্থাৎ দূর থেকে টার্গেট করে স্নাইপারের গুলি তার মাথা ভেদ করে যাচ্ছে। তো আমরা অনেক জিনিস জেনেছি, যেটা হেলিকপ্টারের ব্যবহার হয়েছে, ড্রোনের ব্যবহার হয়েছে, এবং আপনি এটা ভাবতে পারেন নিজের দেশের ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে মারার জন্য তারা ড্রোন ব্যবহার করছে, হেলিকপ্টার ব্যবহার করছে, পুলিশ যুদ্ধের স্টাইলে। এরকম কিন্তু যুদ্ধের সময় প্রতিপক্ষকেও কিন্তু এরকম টার্গেটেড গুলি করতে পারে না, অনেক সময় উন্মুক্ত গুলি করে, কারো লাগতেও পারে, নাও লাগতে পারে। এবং এই যে আবু সাইদকে গুলি করেছে, আমি দেখলাম এই আবু সাইদকে যে যখন মানে গুলি করলো এবং যেভাবে তাকে একদম সামনে থেকে, কিন্তু এই গুলির জন্য সরকার এই আবু সাইদ নিহত হয়েছে বলে একটা মামলার এজাহার দিয়েছে, এবং এই এজাহারে 16 বছরের একটা কিশোরকে মানে আসামি করেছে যে সে নাকি এই আবু সাইদকে হত্যা করেছে। তার বয়স 16 বছর 6 মাস, মানে তার 17 বছরও হয় নাই। রংপুর পাবলিক স্কুলে, রাইফেলস পাবলিক স্কুলে সম্ভবত পড়ে, আমি একটা কাগজের রিপোর্ট দেখছিলাম। এবং তাকে আসামি করা হয়েছে যে সে, এবং আরো অনেককেই আসামি করা হয়েছে অজ্ঞাতনামা। তার মধ্যে একটা বাচ্চাকে যে 16 তারিখ, যে ওই 2 দিন পরে বাসা থেকে বেরিয়েছে, ওই দিন ছিলই না, মানে মুভমেন্টও ছিল। এটা একটা সুখ হচ্ছে আপনার ধরেন আন্তর্জাতিক মহল বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম হাসিনার এসব প্রোপাগান্ডাকে কিন্তু তারা গ্রহণ করছে না। না, এগুলা গ্রহণ করা না করার কারণ হলো যে তারা নিজেরাই এক্সপোজ হচ্ছে এগুলা বলে, কারণ তারা তো এটাকে ঢাকতে চাইছে, যেটা দৃশ্যমান, যেটা সবাই দেখেছে উন্মুক্ত, সেটাকে যখন ঢাকতে চাইছে তো এটা তো সকলেরই জানা। এবং বাংলাদেশের মিডিয়া তো আপনার কন্ট্রোল মিডিয়া, কিন্তু আপনি আন্তর্জাতিক মিডিয়া আপনি দেখুন, নিউ ইয়র্ক টাইমসে এ যাবৎকালে, আপনি তো নিউ ইয়র্কে আছেন, কখনো নিউ ইয়র্ক টাইমসের প্রচ্ছদ ছবি এটা দেখেছেন? দুইবার হ্যাঁ, না, ছবিটি ফ্রন্ট পেজের প্রথমাংশ জুড়ে যে ছবিটি তুলে ধরা হয়েছে, এবং তারা বলছে শেখ হাসিনা সেলফ ডিফিটিং, সে এবং তার যে শেখ হাসিনা, এবং শেখ হাসিনা এটার জন্য অ্যানালিটিক্যাল বিশাল রিপোর্ট, পুরো অর্ধ পৃষ্ঠা জুড়ে, এটা কোনো বিজ্ঞাপন নয়, এবং এটা ইনভেস্টিগেটিভ রিপোর্টের উপর অ্যানালিসিস। এবং সেখানে তারা বলছে যে শেখ হাসিনা কিভাবে এই ঘটনাকে এই হ্যান্ডেল করেছে, এবং এই ঘটনার জন্য, এই বিদ্রোহের জন্য শেখ হাসিনা কিভাবে এককভাবে দায়ী, সিঙ্গল, এটা তারা তুলে ধরেছে। গার্ডিয়ানে বলছে, এই ছাত্র আন্দোলনকে বলছে বাংলাদেশের মানুষ, আমি তর্জমা করে বলছি, সব ধরনের ছাত্র জনতা বাংলাদেশে রাজপথে একটি স্বৈরাচারের বিরুদ্ধে, একটি অটোক্রেটের বিরুদ্ধে। আপনি এরপরে শেখ হাসিনা যে আপনার এই, সে তো ওই বক্তৃতা দিয়ে যে মেকি কান্নাগুলো করে, মানে ওই যে শেখ হাসিনা খুব একটা বিজনেস দীর্ঘদিন ধরে বাংলাদেশে সব মানুষ জানে জারি রেখেছে বাংলাদেশে, সেটা হচ্ছে ইমোশনের বিজনেস করা, আবেগের বাণিজ্য করা, আবেগের ব্যবসা। তো আবেগের ব্যবসায় এইবার কিন্তু লস হয়েছে। বিবিসি বলছে যে শেখ হাসিনা কুমিরের কান্না কাটছে, মানে কুমিরের কান্না হিসেবে তার এই কান্নাকে অভিহিত করেছে ওয়ার্ল্ড সার্ভিস, নট বাংলা সার্ভিস। বিবিসির রিপোর্টে বলা হচ্ছে যে সে মানুষের কে এই ঘটনার জন্য সে দায়ী, এবং তারা অন্যান্য রেফারেন্স তারা দিয়েছে, দিয়ে তারা বলছে যে শেখ হাসিনার এই কান্নার সঙ্গে মানুষ পরিচিত, কারণ সেই কান্নাগুলো সে ওই যে জাতির উদ্দেশ্যে ভাষণের সময় মানে যেভাবে মানে বক্তৃতা করে এবং কান্নাটাকে যেভাবে সে নিয়ে আসে, মানে এই ব্যবসাটা সবাই করতে পারবে। এটা শেখ হাসিনা বাংলাদেশে দীর্ঘদিন ধরে করছে। এখন যদি আমি বলি এই যে 15ই আগস্ট যে হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে, যে কোনো ঘটনা আপনাকে দেখতে হবে, সরকারও বলে, শেখ হাসিনা বলে, যেটার বেনিফিশিয়ারি কার। হ্যাঁ, ধরেন শেখ হাসিনা বলতেছে হ্যাঁ এই ঘটনা তো ঘটেছে, এটা বেনিফিশিয়ারি কারা, তারা এটার জন্য দায়ী। এবং শেখ হাসিনা, আমি যদি এটা বলি আমার কি এটা ভুল বলা হবে যে 15ই আগস্টের এই হৃদয় বিদারক ঘটনা, এই মর্মান্তিক ঘটনা ঘটিয়ে এটা বেনিফিশিয়ারি কে? প্রথমত শেখ খন্দকার মুশতাক, আওয়ামী লীগ নেতা, দ্বিতীয়ত শেখ হাসিনা। এটা বললে ভুল হবে যে শেখ হাসিনা বেঁচে গেল, তার বোন বেঁচে গেল, তার ছোট্ট ভাই সহ সবাই মেরে গেল, এটা বেনিফিশিয়ারি কে? আমরা তো পৃথিবীর ইতিহাসে বিভিন্ন জায়গায় দেখেছি যে মানে ক্ষমতা গ্রহণের জন্য ভাই ভাইকে মেরে ফেলছে, পুত্র পিতাকে মেরে ফেলছে, তো এটা তো ইতিহাস। তো এখন এটা কি বললে আমার ভুল বলা হবে? আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি অ্যানালিসিস করছি। তো এটার বেনিফিশিয়ারি হিসেবে তো আমি ভাবতেই পারি এটা শেখ হাসিনাও এটার অংশীদার হতে পারে। তিনি যেহেতু বলে যে কোনো ঘটনা ঘটলে বেনিফিশিয়ারি কারা, তো শেখ মুজিবুর রহমানের হত্যার বেনিফিশিয়ারি তো শেখ হাসিনা, এবং সে 15 বছর ধরে জোর জবরদস্তি করে ক্ষমতায় আগলে রেখেছে, ক্ষমতায় ধরে আছে, এবং মানুষকে নির্যাতন করছে। তার ভাষাভাষী মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, এই দেশের ছাত্র, কোনো বিনদেশী নয়। তো এই যে বাংলাদেশের পরিস্থিতিটা হচ্ছে অনেকে বাংলাদেশের অধিকৃত ভূমি গাজার মতো, এবং গাজায় তো ধরেন একটা অপর পক্ষ আছে, এখানে নিজের পক্ষের মানুষই গুলি করে মারছে, পুলিশ মারছে, সেনাবাহিনীর প্রহরায় গণহত্যা হয়েছে, সেনাবাহিনীর হাসিনার অনুগত যে বাহিনীকে নামানো হয়েছে,
তারা শেল্টার দিয়েছে, ছাত্রলীগ পুলিশ গুলি করে মেরেছে, সেনাবাহিনী রাস্তায় শুয়ে গুলি করেছে অটোমেটিক অস্ত্র দিয়ে, জাতিসংঘের লোগো লাগানো যে যে বাহনগুলো তাদেরকে দেওয়া হয়েছিল সেগুলো তারা ছাত্র জনতার বিরুদ্ধে ব্যবহার করেছে। তো এখন এই যে নিউ ইয়র্ক টাইমস বলেন, ইকোনমিস্ট বলেন, গার্ডিয়ান বলেন, সকল ইন্টারন্যাশনাল যত পত্রিকা, তাদের যে রিপোর্ট, তাদের বোঝাই যাচ্ছে যে শেখ হাসিনার কোনো প্রোপাগান্ডা তারা গ্রহণ করছে না, তারা যে রিয়েল ফ্যাক্ট, সেই রিয়েল ফ্যাক্টটাকে সামনে নিয়ে আসছে। এবং আমি স্টেট ডিপার্টমেন্টের কনসার্ন দিচ্ছি, দুদিন আগে জাতিসংঘের মহাসচিব বিবৃতি দিয়েছেন এবং জাতিসংঘ বলছে যে তাদের কাছে অতিরিক্ত বল প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ তারা পেয়েছেন, বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছেন, এবং তারা ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেবেন। এখন এই যে ম্যান্ডেট অনুযায়ী ব্যবস্থা নেওয়া বা বিশ্বের বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা এই ডিক্টেটর, এই খুনি শেখ হাসিনার কে মানে বিরুদ্ধে কি জাতীয় পদক্ষেপ আসতে পারে, বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই মুহূর্তে মানে ম্যান্ডেট অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বা কি হতে পারে? আপনি যদি প্রথম পদক্ষেপ কিন্তু বাংলাদেশের মানুষ নিয়েছে। বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, তারা এই সরকার প্রধানের প্রতি তারা তাদের ঘৃণা প্রকাশ করেছে, তাদের অনাস্থা জ্ঞাপন করেছে। এবং এই আন্দোলনটি কিন্তু, আমি বহুবার আপনার আলোচনায় বলেছি যে বাংলাদেশের গণতন্ত্র কিংবা স্বৈরতন্ত্র এটা বাংলাদেশের কাপ অফ টি, বাংলাদেশের মানুষের। তারা সিদ্ধান্ত নিবে তারা গণতন্ত্রের পথে থাকবে না তারা বাংলাদেশকে উত্তর কোরিয়া বানায় থাকবে। তো বাংলাদেশের মানুষ, ছাত্র জনতা, তারা দেখিয়ে দিয়েছে যে না, তারা গণতন্ত্র অধিকারের প্রশ্নে, অনেকে এই প্রজন্মের অনেকে বলতেন যে না বাংলাদেশে তো আমি একটু লম্বা করবো এই কারণ এইটার প্রেক্ষাপটটা বাংলাদেশ থেকে বিদেশে যেতে চাই। তো অনেকে বলতেন যে না, এই ছাত্ররা আসলে এগুলি কেয়ার করে না, তারা সবসময় সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকে, তারা টিকটক বানায়, তারা এগুলি করে। কিন্তু না, এই যে যারা আন্দোলন করছে এরা তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এই ক্ষমতাসীনদেরকেই দেখে আসছে, শেখ হাসিনাকেই দেখে আসছে, এবং শেখ হাসিনার বুলি তাদেরকে আওড়াতে হয়েছে। এবং শেখ হাসিনার এই যে প্রপাগান্ডা, এক ধরনের ন্যারেটিভ শেখ হাসিনা বাংলাদেশে তৈরি করে, এটা দেখে দেখেই বড় হয়েছে। তো এখন ধরেন 15 বছর ধরে, 15 বছরই তো নাকি 2000, তো এই যে তারা যে ক্ষমতায়, তারা যে আছে, আপনি আছেন, আমি আছি, তো আপনি আছেন? জি ভাই, আমি আছি। ওকে ওকে। তো এই যে 111 থেকে ধরলে 18 বছর, হ্যাঁ 18 বছর। তো এই যে 18 বছরের এই যুবকরাই তো, তারা তো আর অন্য শাসন আমল দেখে নাই, তারা এটা দেখে দেখেই বড় হয়েছে। তো এবং এই মুক্তিযুদ্ধের যে গাঁথুনি, মুক্তিযুদ্ধের যে মানে যে মলম তারা বিক্রি করেছে, মানে যদি মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস করে, তারপরে ওই যে আমেরিকান রাইটারদের চুরি করে লেখা লিখতো যে, কি নাম ওর, ওই যে হ্যাঁ জাফর ইকবাল, একটা মূর্খ, গন্ডমূর্খ। তো এইগুলা তো তারা ফিট করেছে, এবং এইগুলার বই টই পড়ার, রাষ্ট্রীয় টাকায় কেনা হতো, কিনে আবার প্রাইভেট ইনস্টিটিউশন গুলোকে ডিস্ট্রিবিউট করা হতো। তো এই যে এই প্রজন্ম কিন্তু দেখেন না, তারা দেখে নিয়েছে, তারা বুঝে নিয়েছে যে না, আমার মর্যাদায় আঘাত করা হচ্ছে, আমার অধিকারে আঘাত করা হচ্ছে, আমার যেটা পাওনা সেটা আমাকে দেয়া হচ্ছে না। এই জন্য মানুষ, এই ছাত্ররাই কিন্তু এটা টিকতে পারে নাই, তারা রাস্তায় নেমে এসেছে। এবং এই আন্দোলনই কিন্তু, এই আন্দোলনের মধ্য দিয়ে, ফরগেট অ্যাবাউট বিদেশ, এই আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালাবে, এবং সেই তৈরি হয়েছে। এখন আসেন মানে বিদেশের প্রসঙ্গে, হ্যাঁ আমরা এটা একাধিকবার আলাপ করেছি, আমরা যুক্তরাষ্ট্রেও আমরা এটা মানে বারবার বলেছি, প্রাইভেটলি, পাবলিকলি। আপনি ওয়াল স্ট্রিট জার্নাল এটা রিপোর্ট হয়েছে যখন ইলেকশন হলো, যে বাইডেনের ডেমোক্রেসি প্রমোশন স্থবির হয়ে গিয়েছে বাংলাদেশে, তার এক্সাম্পল। এবং আমরা দেখেছি যে ইলেকশনের আগে যে যুক্তরাষ্ট্রের এক ধরনের যে অবস্থান, যে কোনো মূল্যে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে, নির্বাচন একটা, এই প্রশ্নটি আমি করেছি একাধিকবার, প্রাইভেটলি, পাবলিকলি, যে তোমরা এত কথা আপনারা এত কথা বললেন যে কোনো মূল্যে বাংলাদেশে নির্বাচন হবে, তারপরে অবাধ এবং যে কোনো কোথায় এই। তো তারা তাদের ডিপ্লোম্যাটিক আনসার দিয়েছেন যে একটা কথা খুব গুরুত্বপূর্ণ ছিল, তারা বলেছে যে আমরা বাংলাদেশকে, ইলেকশন হয়ে গিয়েছে মানে তারা বলেছে যে এই ইলেকশন আনফেয়ার, এটা ক্রেডিবল না, এবং এটা মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই, তার মানে আরেকটা নির্বাচন। তো এখনকার মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে, মানুষের জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন হয় নাই, এটা সবাই বলেছে। তো এটা কিন্তু তারা কে এন্ডোর্স করে নাই তারা। তারপরে আরো গ্লোবাল অন্যান্য বিষয়গুলো সামনে চলে এসছে। এক সময় বাংলাদেশের বিষয়টা খুব প্রায়োরিটিতে ছিল, হয়তো একটা প্রায়োরিটি খুব স্বাভাবিকভাবে প্রায়োরিটি গাজার বিষয় আসছে, মিডল ইস্টের বিষয় ছিল, তো পরবর্তীতে এসছে, তো এটা চলে গেছে। তারপরে এখানে বলা হয় হ্যাঁ অবশ্যই ভারতের একটা ইনফ্লুয়েন্স ছিল যে এই শেখ হাসিনার প্রতি, এটা ইন্ডিয়া টুডে রিপোর্টেই বলা হয়েছে যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য একদিকে চায়না এবং ভারত এক হয়েছে বলে ইন্ডিয়া টুডের একটা রিপোর্টে তারা বলেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য। তো এগুলি কিন্তু হয়েছে, এবং যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশ থেকে তাদের মানে তার একটা পলিসি আছে, আমাদের বাংলাদেশের মতো না উৎসরিতর বিয়া, মানে এই যে একটা ঘটনা ঘটলো সাথে সাথে প্রধানমন্ত্রী বললো আর এটা অ্যাড্রেস করা হয়ে গেল, বিষয়টা না। বিষয় এখানে তাদের নানা ধরনের, এবং সবগুলো ইনস্টিটিউশন কাজ করে, কোনো একটা ইন্ডিভিজুয়ালের মানে ফরমাইশের জিনিসগুলো হয় না, ইনস্টিটিউশন গুলো তার ঠিক মতো কাজ করে, যদি এখানে পলিসি হয়, এবং প্রত্যেকটা পলিসির
যার যার স্বাধীনতা আছে, লেজিসলেশনে বলেন, এক্সিকিউটিভে বলেন, জুডিশিয়ারিতে বলেন, এন্ড দি প্রেস, ফোর্থ স্টেট বলা হয়, 4টা। তো যাই হোক, আমি এখানে আসতেছি। তো যেটা হলো যে যুক্তরাষ্ট্রের এই বিষয়টি আমরা দেখেছি যে তারা এই বিষয়গুলোকে তারা বাংলাদেশকে ত্যাগ করে নাই এবং বাংলাদেশের প্রত্যেকটা ইস্যু তারা অ্যাড্রেস করেছে এবং তারাও একটা উপায় খুঁজছিলেন যে কিভাবে, এটা তো হয় নাই, মানুষের জনপ্রতিনিধিত্বশীল সরকার হয় নাই, কিভাবে এটাকে করা যায়। আমাদের কাছে, অনেকের কাছে, বাংলাদেশের যারা সিভিল সোসাইটি আছেন, যারা যারা বাংলাদেশের যারা হ্যালো হ্যালো ভাই, আমি কি আছি? আপনি আছেন? হ্যাঁ, যে আমি তো আপনাকে জি। তো যেটি হয়েছে, আমি দুঃখিত। তো এই যে যুক্তরাষ্ট্রের যে অবস্থানগত কোনো পরিবর্তন হয় নাই, যে শেখ হাসিনাকে এন্ডোর্স করে তারা শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিয়েছে, এরকম বিষয়টি না। কিন্তু তারপরে ভিয়েনা কনভেনশন আছে, ডিপ্লোম্যাটিক নর্মস আছে, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের একটা ডেভেলপমেন্ট পার্টনার, ট্রেড পার্টনার, সিঙ্গেল ডেস্টিনেশন প্রোডাক্টের অনেকগুলি বিষয়গুলো আছে। কোনো সময় তারা মনে করেছে বিজনেস এজ ইউজুয়াল। তো এগুলি এবং বাংলাদেশের ঘটনা প্রবাহের উপরে অনেক কিছু নির্ভর করেছে, কারণ মানুষ কিভাবে রিয়েক্ট করেছে সেটাও দেখেছে। ইলেকশনের পরে কি ধরনের, যেমন অন্যান্য দেশে স্যাংশন হয়েছে, পরের দিন দেখা গিয়েছে একতরফা ইলেকশন করে ক্ষমতায় থাকতে চেয়েছে, ইলেকশন কমিশন গিয়ে জ্বালিয়ে দিয়েছে, বা মানুষ গিয়ে সেখানে রাস্তায় নেমেছে, 150 জন এই গুয়াতামালার পার্লামেন্ট মেম্বারকে তারা স্যাংশন দিয়েছে। সেই কনসিকুয়েন্স গুলো বিবেচনার বিষয় থাকে। কিন্তু এখন যে পরিস্থিতি হয়েছে, শেখ হাসিনা এখন একটা আন্তর্জাতিকভাবে এই মুহূর্তে একটি ঘৃণিত চরিত্র। এই কারণে আমি বলছি ঘৃণিত চরিত্র, এটা আমি কিন্তু আমার কথা বলছি না, আমি কোট করছি। দেখুন যে বাংলাদেশের, আমি তো বললাম মিডিয়ার কথা, আপনি দেখেন ইন্টারন্যাশনাল, মানে ইউএসএ থেকে যদি বলি, যে এখানকার যে সর্বোচ্চ যে হাউস, যেটাকে সিনেট বলা হয়, কংগ্রেসের একটা অংশ সিনেট, আরেকটা হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা এবং সিনেটর যারা, কংগ্রেসের সিনেটের ফরেন রিলেশনস কমিটি তারাও একটা এই শেখ হাসিনার এই যে এই মানে নির্যাতন, নিপীড়ন, ছাত্রদেরকে গুলিতে মারা, এগুলিকে তারা নিন্দা করেছে এবং অ্যাকাউন্টেবিলিটি দাবি করেছে। কংগ্রেস অ্যাকাউন্টেবিলিটি দাবি করেছে, অসংখ্য কংগ্রেসম্যান ইন্ডিভিজুয়ালি তো করেছেনই। আপনি ওই যে ল্যান্টাস হিউম্যান রাইটস কমিশনের, আপনি যদি বলি জিম ম্যাকগাভার্ন, বিল কিরিং, আলেকজান্ড্রিয়া অকাসিও, তারপরে এরকম অনেকেই কিন্তু আপনার যে সিনেট ফরেন রিলেশন কমিটি, করি বোকার, তারা কিন্তু রেড মার্কিস, অনেকেই তারা এই জিনিসটাকে তারা বাইডেন প্রশ্ন, কারণ লেজিসলেশন থেকে যখন যায় এক্সিকিউটিভ সেটা আমল নিতে বাধ্য। তো এবং একজন কংগ্রেসম্যান তিনি নিজে বলেছেন যে শেখ হাসিনা যারা আন্দোলন করছে তাদেরকে জঙ্গি হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদেরকে গুলি করেছে। আসলে যারা ছাত্র আন্দোলন করছে তারা জঙ্গি নয়, শেখ হাসিনা জঙ্গি। শেখ হাসিনাকে মিলিটেন্ট হিসেবে তিনি আখ্যায়িত করেছেন টেক্সাসের কংগ্রেসম্যান, ওনার নাম হলো লয়েড জগেট। তো উনি সেটিকে অভিহিত করেছেন। তো এবং এখানে কিন্তু একটা চাপ তৈরি, এবং তিনি বোল্ড অ্যাকশন নেওয়ার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে বলেছেন যে শেখ হাসিনার এগেইনস্টে বোল্ড অ্যাকশন নিতে হবে। তো লেজিসলেশন উইঙ্গে আগে যেমন অনেকটা এক্সিকিউটিভ উইঙ্গে কাজ হয়েছে, মানে এক্সিকিউটিভ না, যখন লেজিসলেশন থেকে আমরা সেটা মায়ানমারের ক্ষেত্রে দেখেছি, আমরা আং সান সুচির বেলায় দেখেছি, এই বিষয়গুলো যখন মানে প্রায় 50 জন একত্রিত হয়েছেন, তখন তারা এক ধরনের লেজিসলেশনে যেতে হয়েছে, এক ধরনের আইনের বিষয় যেতে হয়েছে। তো যেটি হয়েছে এখন যুক্তরাষ্ট্রের এই অবস্থার মধ্যে, আমি দুঃখিত আমার ইন্টারাপ্ট করতে হচ্ছে কারণ আমার সাথে কানেক্টেড, এই জন্য তো আমার ফ্লো নষ্ট হচ্ছে। এখন যেটা হচ্ছে যে ইউএস কিন্তু তার লেজিসলেশন অর্থাৎ আইনসভা থেকে এই কথাগুলি উঠে আসছে এক্সিকিউটিভে। এখন তারা ইউএস এর এক্সিকিউটিভ ব্রাঞ্চের দায়িত্ব হয়ে গেছে, আগে তো তারা নিজেরা স্বপ্রণোদিত হয়ে পড়েছে, এরকম কিন্তু দেখা যায় নাই এক্সিকিউটিভ ব্রাঞ্চ। এখন এক্সিকিউটিভ ব্রাঞ্চ অ্যাকাউন্টেবল হয়ে যাচ্ছে তাদের পার্লামেন্টের কাছে, তাদের কংগ্রেসের কাছে, যেটা তাদের সেটা করতে হবে। আপনি ব্রিটিশে দেখেন দুটো মোশন ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপিত হয়েছে, এই অনেকজন পার্লামেন্ট মেম্বার অ্যাকোমোডেট করে as many as they can, কিন্তু দুটি মোশন ব্রিটিশ পার্লামেন্ট এসছে। প্রতিদিন ব্রিটিশ পার্লামেন্টে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে সেক্রেটারি অফ স্টেটকে, যে এই যে তাদের উপরে রিলাই করা যাবে কিনা। এখানকার কংগ্রেসম্যানরা বলছেন যে শেখ হাসিনা নিজে শুট অন সাইটের অর্ডার দিয়েছে, অর্থাৎ দেখা মাত্র গুলি, যে দেখা মাত্র গুলির নির্দেশ দিয়েছে, অর্থাৎ সে গুলি করতে বলেছে, সে আবার কি তদন্ত করবে? এটা সবাই বোঝে, এটা জাতিসংঘ বোঝে, এটা সকলেই বোঝে। এবং তারা বলে দেখেন শুট অন সাইট অর্ডার, ইউএন মার্ক ভেহিকল তারা ব্যবহার করেছে মানুষকে কন্ট্রোল করার জন্য, যেগুলি ইউএন পিস কিপিং এ দেওয়া হয়েছিল ব্যবহার করার জন্য, তারা এগুলা নিয়ে এসে তারা ব্যবহার করেছে। এবং এটা আমরা বলার আগে ইউএন স্টেটমেন্ট দিয়ে বলেছে, আমরা এটা কোয়েশ্চেনের কারণে বলে নাই তা না, তারা বিবৃতি দিয়ে বলেছে যে আমরা দেখেছি ঢাকা রাজপথে এইগুলি। তো তারা এই সামগ্রিক বিষয়গুলো, কিন্তু এখন একটা জাতিসংঘের যে ম্যান্ডেটের কথা বলা হয়, এটা ট্রু যে সেক্রেটারি জেনারেল ইনিশিয়েটিভ নিতে হলে ওনাকে হইতে হবে ম্যান্ডেটেড বাই দি সিকিউরিটি কাউন্সিল অর দি আপনার জেনারেল অ্যাসেম্বলি, যে বা জাতিসংঘ, বাংলাদেশ থেকে সদস্য রাষ্ট্র, অন্যরাও সদস্য রাষ্ট্র। কিন্তু পৃথিবীতে এরকম যারা যে সমস্ত, এবং প্রত্যেকগুলো রেজুলেশনই তো জাতিসংঘ নেয়, উত্তর কোরিয়ার বিষয় নিয়েছে, বিভিন্ন দেশের বিষয় যেদিন নেয়, এবং এই যে মানবাধিকার বিষয় সেখানে একটা কমিশন হয়েছে।
কমিশন আছে, এটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন, অনেক দেশের ইলেক্টেড মেম্বার সেখানে আছেন, এবং এই কমিশন কিন্তু এক ধরনের লেজিসলেশন নেয়। প্রথমত হলো তারা এই জিনিসগুলো তারা দেখবে, এই ঘটনাগুলো, প্রত্যেকটা ঘটনা কেন ঘটেছে, কি কারণে ঘটেছে, এটা নিয়ে তারা একটা বডি করবে, ইন্ডিপেন্ডেন্ট বডি, যেটা হিউম্যান রাইটস কমিশনের। উনি গতকালকেও আমি যখন মুখপাত্রকে জিজ্ঞেস করছিলাম, উনি ইন্ডিপেন্ডেন্ট লেজিসলেশনের কথা বলেছেন। লেজিসলেশন বডি বলতে এই বডি যেমন বেলারুশের ব্যাপারে হয়েছে, সুদানের ব্যাপারে হয়েছে, যে এই ঘটনা একটা তার কমিশন গঠন করে এইগুলো নিয়ে আগে লেজিসলেশনটা পাস করাতে হয় কাউন্সিলে, যে হ্যাঁ আমরা এই পার্টিকুলার দেশের এগেনস্টে এইরকম হয়েছে, আমরা এটা করতে হবে। আর পার্টিকুলার দেশের এগেনস্টে ইন্টারভেনশন বা ব্যবস্থার জন্য সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে সেটা হইতে হয়। তারপরেও সেক্রেটারি জেনারেলের একটা উদ্যোগ থাকে সবসময়, যেটা এর আগেও বিভিন্ন দেশে হয়, কনফ্লিক্টের ক্ষেত্রে সেক্রেটারি জেনারেল এনভয় নিয়োগ করতে পারে সেক্রেটারি জেনারেল, কিন্তু সেটাও চার্টার্ড বাই দি, মানে ম্যান্ডেটেড বাই দি মেম্বার স্টেট। তো এটা সেটা করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে। তারা ঢাকায় জানিয়েছে, আমরা যেটা বলেছে তারা নিউ ইয়র্কে জানিয়েছে, এবং বাংলাদেশে যে মানুষকে ঢাকার চেষ্টা করছে, এটা কিন্তু ঢাকার মতন। আজকেও দেখবেন কতগুলো বাংলাদেশের বিদেশি মিশন কূটনীতিকে ব্রিফ করা হয়েছে, সেটা নাকি ফরেন মিনিস্টার ব্রিফ করার কথা ছিল, কিন্তু সেক্রেটারি ব্রিফ করেছে তারা। এবং আমি দেখলাম মানে তাদের প্রেস সেক্রেটারি, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি, ওই যে মানে দালালি পুরস্কারপ্রাপ্ত যিনি, তো তিনি বলছেন যে সে যেভাবে কথা বলে আর কি, বলছে বিদেশি বন্ধুরা এই সরকারের উপর অনাস্থা জ্ঞাপন করেননি। তো তারা তো এটা তার ভাষ্য, বিদেশি বন্ধুরা যে আস্থা রেখেছে এটাও তো বলেননি, সে বলতেছে অনাস্থা। এই জন্য সে ওইরকম কায়দা করে এই শব্দটা বেছে নিয়েছে। বিদেশের সব মানে মানে যারা আছে বন্ধু রাষ্ট্র, অর্থনৈতিক অংশীদার, গণতন্ত্রের অংশীদার, তাদের কাছে শেখ হাসিনা যে স্বৈরাচার, শেখ হাসিনা যে অথরিটেরিয়ান, শেখ হাসিনা যে শুট অন সাইটের অর্ডার দিয়েছে, শেখ হাসিনা যে তার ছাত্রদেরকে মেরেছে, এবং শেখ হাসিনা যে কুমিরের কান্না করেছে, এটা পরিষ্কার। এটা কিন্তু আপনি আমি আলোচনা করে বা কোনো ইউটিউবার করে এটা করে নাই, এটি মানে জলজন্ত এটা, এবং এটা এস্টাবলিশড। এবং এখন বাংলাদেশে যেটি হচ্ছে, সব ধরনের মানুষ নেমে এসেছে। এখন কিন্তু সবাইকে দরকার, এই মুহূর্তে যেটা দরকার এটা হলো এই দেশটা সবার, এটা সরকার, এই দেশটা যেমন বিএনপির, এই দেশটা অন্য জাতীয় পার্টির, এই দেশটা কমিউনিস্ট পার্টির, সকলেরই, জামাতে ইসলাম আরো যারা আছে, ইভেন আওয়ামী লীগ, যারা একসময় আওয়ামী লীগ সমর্থন করতে এখন আর করে না, অনেক আওয়ামী লীগের লোকেরা তারা বলছে এটা কি রে ভাই। এবং এই আন্দোলনে জানেন, আমার জানা মতে একজন, আমি জানি আপনার কাছে তথ্য আছে কিনা, যে মিলিটারিতে কাজ করে, বাংলাদেশ আর্মিতে কাজ করে, সৈনিক না হাবিলদার, তার ছেলে মারা গিয়েছে। তো তার কলিগরা এটা মেনে নিবে যে তার হাবিলদারের ছেলে আর্মিতে সার্ভ করছে, সার্ভিং, মারা গিয়েছে। একজন কর্মকর্তার, সরকারি কর্মকর্তার ছেলে, শীর্ষ কর্মকর্তার ছেলেকে তুলে নেওয়া হয়েছে। তারপরে ইভেন এখন তো শুনতেছি অনেক তাদের মানে যারা একটু নীরব আছে নেতা টেতা, এবং যারা এদেরকে ইয়ে করা হচ্ছে। এখন যেটা হলো বাংলাদেশে সকল, এটা আবার খেয়াল রাখতে হবে যে এখানে আবার ওই যে পাশের আমি এই জায়গাটা আসছি, আপনি বলছেন যে এই দেশটা সবার এবং জনগণের পাশে দাঁড়ানোর অধিকার তো সবারই আছে। সেই জায়গাটায় ধরেন আমাদের দেশের যে অতীত যে সংস্কৃতি বা যে সিস্টেম আওয়ামী লীগের, তাতে আমরা আসছি। তার আগে আমি একটা বিষয় অ্যাড্রেস করতে চাই, সেটা হচ্ছে যে গতকাল জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এদেরকে নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাস দমন আইনের 18 ধারা অনুযায়ী সরকার এই যে ছাত্র আন্দোলনের যেই সময়ে সন্ত্রাসের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানের মাধ্যমে জড়িত ছিল সরকারের যে গেজেট, সেখানে বলা হচ্ছে। এবং এই জন্য তারা 2009 সালে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) অনুযায়ী তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। প্রথমত হলো, সরি আপনার প্রশ্ন না, তো এখন ধরেন আমরা যেটা দেখলাম যে সন্ত্রাস বা নির্যাতনের সূচনাটা করেছিল ছাত্রলীগ 16 জুলাই, ভয়ঙ্কর রকম ভাবে টর্চার করে তারা আন্দোলন দমনের চেষ্টা করেছে। তারপর তারা কিভাবে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়েছে, কিভাবে তারা পুলিশের সহায়তায় গুলি করেছে ওপেন অস্ত্র নিয়ে, এটা সবাই দেখেছে। তো এই নিষিদ্ধ করার বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এই নিষিদ্ধ করে কি হাসিনার যে উদ্দেশ্য যে এটাকে ভিন্ন খাতে ডাইভার্ট করা, ও যে মৌলবাদ জঙ্গি যে খেলা হাসিনা এত বছর খেলছে, তারই একটা নিউ এক্সটেনশন বলছেন অনেকে। তো আপনি কি মনে করেন, কিভাবে দেখেন এই নিষিদ্ধ বা ইয়ে করাটা? না, প্রথমত হলো এই গেজেটটা তো হওয়ার কথা ছিল ছাত্রলীগের বিরুদ্ধে, এবং এই যে কূটনীতিকরা যে বলে যে অনাস্থা, তাদের অনাস্থা জ্ঞাপন করেননি, তো এই যে নাইমুল ইসলাম খান যেটা বললেন, তো এইটা তো এই কূটনীতিকরা তো এইটা দেখে অন্তত বুঝতে পারতো যে না, ছাত্রলীগের বিরুদ্ধে একটা গেজেট হয়েছে, যারা সরাসরি ছাত্রদেরকে আক্রমণ করেছে, হত্যা করেছে নির্বিচারে, এবং তারা এখানে ছিল, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ এটা শুরু করেছে সবাইদেরকে বেরিয়ে দেওয়া। সেটা যেহেতু করে নাই,
তো এটা করেছে কে? এবং ওই যে থার্ড পার্টি যেরকম মানে যে বলছে তারা করে যেরকম থার্ড পার্টি বলছে, এখন আবার তারা জামাত এবং শিবিরকে রাজনীতি নিষিদ্ধ করে। এটা কিন্তু শেখ হাসিনার, এটা নিউ ইয়র্ক টাইমস এটা নিয়ে একটা এডিটোরিয়াল আছে বেশ আগে, যে শেখ হাসিনা একটা কার্ড খেলে, যে এই কার্ডটা হচ্ছে একটা সেকুলার ভাব দেখাতে চায়। যদিও শেখ হাসিনা তো অবশ্যই সেকুলার না, সে ভয়াবহ চুক্তি করেছে হেফাজতে ইসলামের সাথে। তো এখন ওই যে তারপরে ওই যে মারা গেলেন যে বয়োবৃদ্ধ আলেম ছিলেন যে ইয়ার হাটাজারির মাদ্রাসার, সে গিয়ে কিভাবে মানে সেখানে গিয়ে মানে তার বশ্যতা স্বীকার করলো বা ইয়ে করলো, আরে অনেক বিশিষ্ট জন উনি, মানে অনেক মুরব্বী আলেম। তো শেখ হাসিনা এটা নিয়েও কিন্তু রিপোর্ট হয়েছে যে শেখ হাসিনা সেকুলার চরিত্র নিয়ে সে গিয়ে সবচেয়ে যারা মানে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় তাদের সঙ্গে গিয়ে শেখ হাসিনা সারেন্ডার করছে, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার রিপোর্ট। তো এখন যেটা হচ্ছে জামাত শিবিরকে শেখ হাসিনা এবং তারা যারা প্রেসক্রিপশন দেয় আর কি, তারা মনে করেছে যে ওইখানে এটা খুব ভালো সময়, এটা খুব মোক্ষম সময়, যে এদেরকে তাদের রাজনীতি নিষিদ্ধ করলে তারা কি হবে, এরা মিলিটেন্ট হবে। আপনি যখন এটা মানে ইয়ে হবে, তারা মনে করছে আর কি এটা মিলিটেন্ট হবে, তারা গুপ্ত হত্যা চালাবে, অথবা তারা গুপ্ত, তাদের তো কোনো এক্সিস্টেন্স নাই, তারা মনে করে যে না আমাদের তো এখন টিকতে হবে, এই জন্য আমরা তারা, এবং এটা দেখাবে যে এই দেখো আমরা বলেছিলাম না। এইটাও কিন্তু বুঝে গেছে, এইটাও ইন্টারন্যাশনাল, এটা নিয়ে কিন্তু অনেক মানে সবাই জানে, এবং সবাই এখানে তো ধরেন আমেরিকান, আমি এখানকার কথা বলি বা ব্রিটেনের কথা বলি, আমাদের মানে লোকজন বা আমেরিকান লোক, বাংলাদেশি অরিজিন আমেরিকান বা বাংলাদেশি অরিজিন ব্রিটিশ, তারা তো মূলধারার সঙ্গে মিশে গিয়েছে। তারা এখানে এক্সিকিউটিভ ব্রাঞ্চে আছে, পার্লামেন্টে আছে। তারা আপনি দেখেন ব্রিটিশ পার্লামেন্টের রূপা হক, আফসানারা কিভাবে, কিভাবে কথা বলতেছে একটা বাদে। ওর বিরুদ্ধে অবশ্যই ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কিছু চুরি করছে দেখলাম ডেইলি মেলে, ওই যে শেখ রেহানার মেয়ে। হ্যাঁ, কিন্তু সবাই মোটামুটি তারা মানে কথা বলছে এইটার বিরুদ্ধে, এবং তারা জানে যে এই যে শেখ হাসিনার যে মানে এইগুলো যে করে, এবং তারা এটা অনেক দিনের রিসার্চ। তো এই সমস্ত ছেলেপেলেরা তো দীর্ঘদিন যাবত রিসার্চ মানে এইগুলোর সাথে জড়িত। আমেরিকাতেও আমি দেখেছি অনেক ছেলেপেলে ভালো ভালো ইউনিভার্সিটি, যারা ইয়েল থেকে পাশ করেছে, হার্ভার্ড থেকে করেছে, তারা এই সঙ্গে মিশে আছে, এবং অনেক কিন্তু এই জামাতের নেতার ছেলেপেলেরাও আছে। আমি তো মানে দেখে এই যে জামাতের কি আমির ছেলে, তার ছেলে তো একটা ইউনিভার্সিটিতে পড়ায়, তারপরে কি বলে নিজামির ছেলে মতিউর রহমান নিজামী, তারপরে আরো অনেক মীর কাসেম আলী, তারা বিভিন্ন ইয়ের সঙ্গে তারা যুক্ত, কারণ এখানে তারা পড়াশোনা করেছে, এটা দয়াদাক কিনে না। তারা পরে তাদের আইডিওলজি তাদের ইয়ে হইতে পারে, মানে তারা কিন্তু তারা পড়াশোনা করে তারা এখানে মানে ইয়ার সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে তারা জড়িত, মানে কাজ করছে, সার্ভিস দিচ্ছে। তো এই বিষয়গুলো তো তারা তাদের মানে তারাও বুঝতে পারছে যে জিনিসগুলো কি হচ্ছে। আমি যেটা বলতে চাই যে এটা হলো এই ফাঁদে শেখ হাসিনা পা দিয়েছে। আমার মনে হয় না যে জামাত শিবির তারা পা দিবে, কিন্তু হাসিনা অলরেডি পা দিয়ে দিয়েছে, এবং পৃথিবী এটা বুঝে গিয়েছে যে শেখ হাসিনা একটার পর একটা শুরু করেছে। প্রথমে বলেছে যে এরা জঙ্গি, তারপরে বলেছে এদেরকে এরা নিজেরা মরেছে, এরপরে বলেছে থার্ড পার্টি, এরপরে বলতেছে জামাত শিবির। মানে এই যে তার যে মানে সব শুরু থেকে ডে ওয়ান থেকে এই পার্টিকুলারে ইস্যু সবকিছুতেই, কিন্তু এই ইস্যুতে সে ডে ওয়ান থেকে কিন্তু উল্টা পথে হাঁটতেছে। এবং তার যে ওই যে মানুষকে দায়ী করা, এটা দায়ী করা, যেরকম সবকিছুর জন্য তারা বিএনপিকে দায়ী করে, তো আবহাওয়ার জন্য নাকি বিএনপিকে দায়ী করে, তো এইরকম তারা ওই দায়ীর মানে দায় চাপানোর জন্য তারা এটা করছে, কিন্তু করে এটা লাভ হচ্ছে না, কারণ ইন্টারন্যাশনাল মিডিয়া এটা বিশ্লেষণ করছে যে কেন এটা শেখ হাসিনা এইভাবে করছে। এখন হয়তো দেখা যাবে যে এখন ছাত্রলীগ যুবলীগ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে অতীতের মতো। না, তা তো শেখ হাসিনা যেমন সবাই হারুন রে নিয়ে আলাপ করতেছে, হারুন তো বিষয় না। হারুন হচ্ছে সে হলো হ্যাঁ শেখ হাসিনার তার ঘাড়ে কটা মাথা, শেখ হাসিনা নাকি তাকে সরাসরি ফোন দেয়, শেখ হাসিনার সাথে আইজির সাথে নাকি সরাসরি মানে অনেক ওসির সাথে তার সরাসরি যোগাযোগ, এবং হারুন তার মধ্যে। এটাও শুনেছি শেখ হাসিনা নাকি বলেছে তাকে, আমি কিন্তু কোট করছি না তাকে, আমি বিপদে ফেলতে চাই না, শেখ হাসিনা তাকে টেলিফোন করে বলেছে, হারুন তুমি তোমার যেটা করার ওইটা করো, আমার তোমার উপরে আমার ভরসা আছে, পোশাকধারীরা আমার জন্য কিছুই করছে না এবং করবে না, মানে পোশাক পুলিশ বাহিনীর উপর সে অনাস্থা জ্ঞাপন করেছে। ফরমেশন কমান্ডারদের একটা মিটিং হয়েছে, মানে জেনারেলদের, যেখানে সেনাপ্রধান এবং ইয়া ছিলেন, তার যে নিরাপত্তা উপদেষ্টা ওই যে তারেক সিদ্দিকী, অনেক অবশ্য তাকে রয়ের এজেন্ট বলে চিহ্নিত করছে, বাট সে তারেক সিদ্দিক, তো মানে সরি রয়ের কর্মকর্তা হিসাবে, রয়ের এজেন্ট সে হইতে পারে বাট সে কর্মকর্তা না। তো সে ওইখানে সে বলেছে যে আমি তখন ওরা কেউ নাকি বলেছে যে আমরা আর্মি গুলি করাটা একটু ইমান বিষয়টি এসছে, যেটা শুনেছি আর কি। শেখ হাসিনা, আমার কাছে কোনো তথ্য নাই বাট নির্ভরযোগ্য সূত্রে শুনেছি, শেখ হাসিনা বলেছে তোমরা না পারলে আমার কোনো অসুবিধা নাই, আমি অন্য জায়গা থেকে লোক নিয়ে আসবো, এবং দেশ গৃহযুদ্ধ হলেও আমি ছাড়বো না, এরকম তখনকার কথা। এখন আবার তাদের নাকি মানে যেটা শুনেছি এরা তাদের অবস্থান জানিয়ে দিয়েছে যে যেহেতু বিশেষ করে অনেক আর্মির ফ্যামিলিরা এখানে আক্রান্ত হয়েছে, অনেকে তাদের কাজিন অনেকে, এবং তারা এবং দেখছি যে আরো সামনের দিকে এটা হবে, কারণ কাউকে বাসায় এই সমস্ত কেউ বাসায় থাকার মতো না। এই যে ছাত্র, বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক, সংস্কৃতিসেবী, হুজুর, মানে যারা সবাই যারা আসছে তারা তো এদেশের মানুষ, তারা এটা বলতেছে এটা হয় না, এটা আমরা মানতে পারি না, এটা মানার মতো না।
এবং আমি একটু যোগ করি যে গতকাল আমার সঙ্গে সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা হচ্ছিল। উনি বলছিলেন যে ভাই দেখেন যে 95% সদস্য কিন্তু এই সরকারের জুলুমের নীতির বিরোধী এবং ভারত বিরোধী, কিন্তু আমাদের হাতে কিছু করার নাই, আমাদের হাতে কোনো অস্ত্রও নাই ইনফ্যাক্ট, মানে সবই এখন তাদের নিয়ন্ত্রণে। তো আমরা ধরেন ইতিমধ্যে আপনি দেখেছেন অনেক সেনা অফিসার কিন্তু ফেসবুকে তাদের প্রোফাইল লাল করেছেন, অনেক সেনা কর্মকর্তা ছেলেমেয়েরা কিন্তু আন্দোলনে অংশ নিয়েছে, এটা আমাকে স্পেসিফিকলি জানিয়েছেন, ডিটেল বললাম না। তো ধরেন ঢালাও ভাবে সেনাবাহিনীকে অভিযুক্ত করার কিছু নাই, এবং সেনাবাহিনী ধরেন 4টা ব্রিগেড নামিয়েছে, বাট আমাদের করছে না সেনাবাহিনীর, মানে এটা কেউ আমার মনে হয় না যে সেনাবাহিনীকে মানে কিছু কিছু যারা চিহ্নিত তাদেরকে তো চিহ্নিত করতেই হবে। 4টা ব্রিগেড নামিয়েছে হাসিনা, 4টা ব্রিগেডই হচ্ছে হাসিনার মানে যারা হত্যাযজ্ঞে, আমি ইন্ডিভিজুয়ালের কথা বলছি, নট এজ এ হোল বাহিনী, কতগুলো ইন্ডিভিজুয়াল চরিত্র আছে তারা অনেকে, কিন্তু আমি যেটা একবার বলছিলেন যে অনেকে এখন এসে মানে সম্পৃক্ততা হওয়ার চেষ্টা করবে, মানে সম্পৃক্ত হবে বলবে। আমি এটা একটু বলে নেই, আমি এটা অ্যাড্রেস করছি, আমি একটু বলে নেই। তো এখন যেটা হচ্ছে সেনাবাহিনীর, অবশ্যই সেনাবাহিনীর তো বাংলাদেশের বাহিনী, বাংলাদেশের মানুষ, তাদের ছেলে সন্তানরা এখন বড় হয়েছে, তারা 2 দিন পরে রিটায়ারমেন্টে যাবে। রিটায়ারমেন্টে গেলে কে তাদের, এই চিফরাই, কে তাদের জিজ্ঞেস করবে? সে চিফ ছিল, এখন যে সে এই চিফ দেখতেছে না তার আগের চিফের কি অবস্থা হয়েছে, তার আগের চিফ দেখতেছে না তার আগের চিফের কি হয়েছে। এই বেনজির বলছে না যে আমি ঘরে ঘরে টুকায় নিয়ে আসবো, মানে শেখ হাসিনার, সে ওইরকম শেখ হাসিনার টেলিফোন পাইতো, টুকায় নিয়ে আসবো। তো সে এরকম শেখ হাসিনাকে দেখাইতে গেছে বাহাদুরি। তা হারুন যেরকম, হারুন সে বাহাদুরি দেখাইতে গেছে, আমি তো আপা আছি, আমি ইয়ে করবো, এগুলো সে বলতো। এবং সে এখন কিন্তু শেখ হাসিনা তাকে লাথি মারতে বিন্দু মাত্র দ্বিধা করে না, করবে না, যদিও সে তার চাকরি যায় না, আরেক জায়গায় দিয়েছে, কিন্তু এবং সমানই ওইখানে পদমর্যাদা মনে হয় কোনো কোনো ক্ষেত্রে বেশি। কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল চরিত্র নিয়ে আলোচনা করছি। আমরা বলছি বাংলাদেশ থেকে, অবশ্য অনেকে বলে ইশারা ইঙ্গিতে, কারণ তাদের সময় আছে, এখন আর ইশারা ইঙ্গিতে কোনো বলার কিছু নাই, এখন তো ক্লিয়ার। এবং শেখ হাসিনার এখন মানে প্রস্থানের জন্য সে মানে নানা ছলচাতুরি তৈরি করতেছে এবং নানা ধরনের আলাপ আলোচনা আছে। এখন আমি এইগুলা কমপ্লিট বলতে চাই না উইদাউট এনি, মানে টু আর্লি টু সে, বাট শি ইজ আউটগোয়িং, মানে সে এখন মানে পলানোর মতো তার অবস্থা। যদিও তার এটা থেকে ভিজিবিলিটি নাই, দেখবেন তার কর্মকর্তারা, আপনি ওই যে ইরাকের তথ্যমন্ত্রী আপনার সাহাফের কথা মনে আছে, যখন আমেরিকা আক্রমণ করে তার হোটেলের পিছনে কিন্তু চলে আসছে আমেরিকান সৈন্য, গুলি করতেছে, কেমন আছেন কেমন, সে বলতেছে আমরা আমেরিকার একদম শেষ করে ফেলেছি। তো এরকম এই সাহাফের ভূমিকায় বোধহয় শেষ পর্যন্ত নাইমুল ইসলাম খানকে যেতে হয় কিনা আমি ভাবছি আর কি। তার শেষ মুহূর্তে সে গিয়ে, উনি শেখ হাসিনার এক সময় কট্টর সমালোচক, তো শেখ হাসিনা তো তার কোনো কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য বোধ হয় এখানে নিজেকে সামনে ঢেলে ছেড়ে দিতে, অনেকে সামনে ছেড়ে দিবে। এর মধ্যে হারুন এরকম তো অনেক বাহাদুরি দেখাইছে, অনেক অন্যায় অত্যাচার অনেক কিছু করেছে। এখন তো শেষ পর্যন্ত শেখ হাসিনা কিন্তু জবাই দিতে বিন্দু মাত্র দ্বিধা করেন না, মানে যে কাউকে। জাস্টিস সিনহার বেলা আমরা দেখেছি কিভাবে, মানে শুরু তো হয়েছে সোহরাওয়ার্দীর বেলায় দেখেছি, যে তারপরে ওই যে একের পর এক। তো এখন শেখ হাসিনা কিন্তু ড্রাইভিং সিটে নাই, এবং অন্যরা, আমি ক্যাটেগরিক্যালি বলি ভারতের কথা, ভারতের মধ্যেও কিন্তু ভারতের যে সিভিল সোসাইটি, ভারতের যে এখানে কিন্তু একটা জাগরণ আপনি তৈরি হয়েছে। আপনি দেখবেন এই কয়েকটা দিনের আপনি টেলিভিশনের আলোচনা দেখেন, সেখানেও কিন্তু মুভমেন্ট হয়েছে, এবং ছাত্ররা, মানুষ, মানে বিভিন্ন পেশার মানুষরা তারা আন্দোলন করছে যে এই রাইটের প্রতি আমাদের সংহতি প্রকাশ করতেই হবে, কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘদিন অধিকার বঞ্চিত। হাসিনা তোমাকে মানি না, এটা ভাবা যায় ভারতের মতো জায়গায় স্লোগান হচ্ছে, মিছিল হচ্ছে। তো সুতরাং এটার একটা সামগ্রিক একটা রূপ আছে, এবং এটা আরো একটু ভিজিবল হবে, মানে ভারতে এবং ভারতের স্টাবলিশমেন্টের একটা অংশ, তারা যারা চাইছে শেখ হাসিনাকে করতে, এখানের মধ্যে একটা চরম ডিভিশন তৈরি হয়েছে। সাবেকগুলো আবার তার পক্ষে, ওই যে সিংলা, বিনা সিকরি, এরকম কিছু আছে যারা দীর্ঘদিন তারা এটা মেনটেন করেছে। কিন্তু তার মধ্যে ভারতের রিসার্চ এন্ড অ্যানালিসিস উইং রোজ, ওইটার মধ্যেও আছে 2 ধরনের আলোচনা, তারা 2 ধরনের ব্যবস্থা দিয়ে তারা নিচ্ছে। তো এখন কারণ তারা তো তাদের সব মানে তারা লস করেছে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, শ্রীলঙ্কা, কিন্তু এখন ভারত শেষ পর্যন্ত তারা চাইছে যে এখানে এই যে সব যদি আমাদের হারা হয়ে যায়, তাহলে যারা মানে যে সমস্ত সংস্কৃতি সেবী টেবি যারা আছেন তাদের লোকজন অন্তত যাতে শেষ মুহূর্তে যাতে ভারতের একটা সে থাকে শেখ হাসিনা পলানোর পরেও, এই ধরনের একটা হয়তো তাদের একটা চেষ্টা আছে আর কি তাদের। এবং ভাই আমার সাথে আমি যতটুকু যুক্ত আছি, অনেকের সাথে যতটুকু যোগাযোগ হয় ভারতের, অনেকে বলছেন যে এতটা অজনপ্রিয় এবং এতটা মানে খুনি চরিত্র প্রকাশিত হওয়ার পরে ভারত যদি এখন হাসিনাকে ব্যাকআপ করে, ভারতের জন্যই লজ্জাকর হবে। মানে ভারত না, আমি ভারতকে বলতে চাই, আমি বলবো মোদি, প্রাইম মিনিস্টার মোদি, হ্যাঁ, মানে মোদি সরকারের জন্য এটা খুব ইয়ে হয়ে দাঁড়াবে, মানে কাল হয়ে মোদির বিরোধিতা এবং ভারত বিরোধিতা এক জিনিস নয়। মোদি একটা কর্তৃত্ববাদের, একটা হিন্দুত্ববাদের, এবং ভারতকে কিভাবে নিগৃহীত, এটা এবং এটাও আমি অ্যাড্রেস করতে গিয়ে কি পরিমাণ নাজেহাল হইতে হয়েছে আপনি দেখছেন নিশ্চয়ই। অর্ণব গোস্বামী সব রাইট উইং মিডিয়া এবং আমাকে টপ লিস্টে রেখেছে ওইখানে, আই ডোন্ট কেয়ার ইভেন। তো বিষয়টা হলো কিন্তু কাউকে না কাউকে বলতে হবে, এবং তাদের এই বিষয়টাগুলো কিন্তু আমরা অ্যাড্রেস করেছি।
কংগ্রেসের যখন ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে, কই তাদের তো পিটিআই হিন্দু ছিল, কেউ তো জিজ্ঞেস করে, আমাদের জিজ্ঞেস করতে হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালকে যখন অ্যারেস্ট করা হয়েছে তখন আমাদেরকে জিজ্ঞেস করতে হয়েছে। এই মুসলমানকে 20 কোটি মুসলমানকে যেভাবে ভারতকে, এটা আমাদের মনে রাখতে হবে যে একটা বৃহৎ নিগৃহীত মুসলমানের বাস হচ্ছে ভারতে। আমরা ভারতের জিওগ্রাফিতে আমরা চেঞ্জ করতে পারছি না, পারবো না। সুতরাং এই ভারতের এই যে শেষদারত অবস্থায় পুলিশ যেভাবে লাথি মেরেছে, এগুলো তো আমাদের অ্যাড্রেস করতে হয়েছে। এবং যে কথার কারণে ইউএস অ্যাম্বাসেডর ইন নিউ দিল্লিকে সমন করেছে ভারত, এই আমার প্রশ্ন এবং উত্তরের কারণে এটা দেখেছেন অনেক দূর গড়িয়েছে। তো এখন বিষয়টা এই জিনিসগুলো তো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। মানে যেখানে শোষণ, যেখানে নিপীড়ন, যেখানে নির্যাতন, এটা তো বলতেই হবে, নো ম্যাটার হোয়াট, নোবডি ক্যান পারচেজ আস। তো এই জন্য আমাদের কমিটমেন্ট সেই জায়গায়, আমাদের ইন্টিগ্রিটির জায়গাটা সেখানে, এবং যেখানে আমরা এটাকে কমফোর্ট ফিল করি। এই এবং আমি গতকাল ভারতের একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে রায়ের বাজার যে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, ওটার একটা কর্নারে তারা মোট 36টা লাশ দাফন করেছে বেওয়ারিশ হিসেবে। এবং রিপোর্টার যে বলছিলেন তার বিবরণটা খুবই মর্মান্তিক ছিল, এবং তিনি বলছিলেন যে তাদের সূত্র বলছে যে এক একটা কবরে 2জন 3জন করেও তাদের কাছে মাটি চাপা দিয়েছে। তো এটা আপনি বাংলাদেশের কোনো মিডিয়ায় কিন্তু পাবেন না, মানে কোথাও পাবেন না। খুবই ভয়ঙ্কর অবস্থা। অর্থাৎ মানে এগুলো বলতে গেলে আসলে খুবই ইমোশনাল হয়ে যেতে হয়। হ্যাঁ, এই যে ছাত্র, এবং বিশেষ করে আমি আমাদের পেশার কথা বলতে চাই, আমাদের 3জন সাংবাদিক কিন্তু আমাদের জানা মতে তাদেরকে মেরে ফেলা হয়েছে, তারা গুলিতে মারা গেছে। আমাদের সিলেটের এক ফটো সাংবাদিক, সে মাত্র তার বিয়ে করেছে, মানে 20-21 বছর বয়স হবে, লন্ডনে যাবে, ব্রিটিশ একটা বাংলাদেশি মেয়েকে বিয়ে করেছে। এই যে ঢাকা টাইমসের এই সাংবাদিক যে মারা গেল, এবং অনেকে কিন্তু তারা অ্যাবডাক্ট করেছে, গুম করে নিয়ে গিয়েছে, কেউ জানে না কোথায়। এর মধ্যে সাইদ খান, যে আপনার মিরর এশিয়াতে কাজ করে, একসময় সে আমাদের জাস্ট নিউজে কাজ করতো, অনেক আগে সে চিফ রিপোর্টারও ছিল। তো এইরকম এখন যে ওই ATN এর কাজ করে অপু, ও আমাদের চিফ রিপোর্টার ছিল। দেখছি এখন দেখি মাঝে মাঝে চাপে পড়ে বোধহয় রিপোর্ট করে, এবং সে ভুলে যায় যে সে যে প্রতিষ্ঠানে কাজ করেছে সেই প্রতিষ্ঠানের এডিটর আমি, কিন্তু রিপোর্ট করার সময় বলে যে খালেদা জিয়ার সাবেক। তো আমি বুঝতে পারি তার সীমাবদ্ধতা, আমি তাকে বিপদে ফেলতে চাই না চাকরির থেকে। এবং দেখেন এত এত নিষ্পেষণ, এত অত্যাচারের পরে আমাদের জাতির বিবেকে যে আবেদ খান ফান বুলবুল টুলবুল মিলে হাসিনার কাছে যে বলে যে তার প্রতি তাদের আস্থা আছে, তাকে সমর্থন করে যায়। এবং সাম্প্রতিক সময় আপনি জাতীয় প্রেস ক্লাব থেকে পদত্যাগ করেছেন এইসব দালালির প্রতিবাদে। শ্যামল দত্ত, ফরিদা ইয়াসমিন সভাপতি সেক্রেটারি প্রেস ক্লাবে, এত নিম্ন স্তরে ভাবা যায়। এই যে ফরিদা ইয়াসমিন প্রেস ক্লাবের নিম্ন স্তরের মানুষের কি করে এরা? আমি এটা একটু বলতে, আপনি ভালো প্রসঙ্গ উত্থাপন করেছেন, আমি তাদের সম্পর্কে একটু বলতে চাই। আমি যদিও ঘৃণা ভরে প্রেস ক্লাবের সদস্যপদ প্রত্যাখ্যান করেছি, এবং আমি কিন্তু শ্যামল দত্তের আগে কিন্তু প্রেস ক্লাবের সদস্য হয়েছে, প্রেস ক্লাবের যে সাধারণ সম্পাদক। ফরিদা ইয়াসমিন অবশ্য অনেক আগেই প্রেস ক্লাবের সদস্য। এই ফরিদা ইয়াসমিন প্রেস ইত্তেফাকে কাজ করতেন, সাব এডিটর ছিলেন, এবং ফারাজি আজমল হোসেন আওয়ামী লীগ যে বিট করতো, এবং আওয়ামী লীগের লোকেরা, এবং তার কোনো কাজকর্ম নেই। তো তারা বলতো না, তার একটা নামও দিয়ে দিয়েছিল এইগুলা, যদিও আমি এগুলোতে বিশ্বাস করি না, আমি তাদের মতো না। ওই যে একটা নারী সাংবাদিককে যেভাবে হেনস্থা করেছে, ওই যে বিচারপতির নামে ওই যে দালাল দুর্বৃত্তটা, ওটার নাম কি, মানিক। তো এবং দেখেন এই নারী নেত্রীরা কোথায়? ওই প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ফরিদা ইয়াসমিন, সেও তো মহিলা, একটা মহিলা প্রেজেন্টারকে কিভাবে নির্যাতন, মানে কথার মাধ্যমে নিগৃহীত করেছে, এবং তাকে কথা বলতে দিচ্ছে না। আমি জানি না, ওই মেয়েটাকে চিনি না কিন্তু, এবং সে শেষ পর্যন্ত কিন্তু হজম করছে। আমি জানি না গোলাম মোল্লা রনি হলে সেটা করতো কিনা, তার গোলাম মোল্লা রনি কিন্তু তার আলোচক ছিল। কিন্তু দেখেন একটা তাদের উচ্চবাচ্য নাই, তো ওরা তো তোমাদের গোত্রীয় হইতে পারে, আমি জানি না তার ব্যাকগ্রাউন্ড, চ্যানেল এসে ইয়ে করছে। এই ফরিদা ইয়াসমিন এরকে প্রেস ক্লাবের সদস্য, কার্যকরী কমিটির সদস্য, যদিও সে ওই ফোরাম থেকে আছে। আপনি জানেন যে 2টা ফোরাম আছে, একসময় একটা ফোরাম ছিল, যে আমানুল্লাহ কবিরা যখন ছিলেন, রিয়াজ ভাইরা এবং আরো আমাদের জহিরুল হক ভাইরা ছিলেন, কিন্তু তারপরে 2টা ফোরাম হয়ে যায়। এটা সম্ভবত একটা আওয়ামী লীগ এবং এটা হচ্ছে অ্যান্টাই আওয়ামী লীগ ফোরাম। তো এই যে অ্যান্টাই আওয়ামী লীগ ফোরামের এরা কিন্তু ফরিদা ইয়াসমিন ওই ফোরাম থেকে দাঁড়িয়েছে সদস্য পদে, কিন্তু এই আমাদের কামাল উদ্দিন সবুজ, আমাদের শওকত মাহমুদ, আমাদের কাদের গনি চৌধুরী, আমাদের বলছি মানে আমি আমাদের বলছি যেহেতু আমি ওই ফোরামটা বিলং করতে হয় সদস্য পদের কারণে হোক, এরা রীতিমতো ভোটে মানে সবার কাছে ভোট চাচ্ছে আমাদের একটা মহিলা থাকা দরকার, হোক না। এই যে উদারতা, আমি তাদের খারাপ বলছি না, তারা কিন্তু উদার হয়ে রুহুল আমিন গাজী, এরা কিন্তু মিলে তাকে সদস্য, কারণ তখন কিন্তু সদস্য পদ এই ফোরামের বেশি, মাত্র তখন প্রেস ক্লাবের সদস্য হলো 650, এখন তো বোধ হয় 1500 না 1600। এরা কিন্তু তাকে সদস্য পদ মানে দিয়েছে, ব্যবস্থাপনা কমিটির নির্বাচন করেছে। সে নির্বাচিত, যে একটা মহিলা রিপ্রেজেন্টেশন থাকা দরকার, সে নির্বাচিত হওয়ার পরে তারপরে যাই হোক সে প্রেসিডেন্ট হয়েছে, এবং তার হাজবেন্ড হলো নঈম নিজাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক। তো আমি তাদের ব্যক্তিগত চরিত্র হনন করতে চাই না, এগুলা আমার এই অভ্যাস নাই, এটা তাদের অভ্যাস থাকতে পারে। কিন্তু তারা যেটা, সে এখানে এসে যা তা বলেছে আমার নামে, এবং সে নিয়োগ দিয়েছে ওই যে লাভলু আনসার নামে, ওই যে প্রশ্ন করতে গিয়ে যার যে অবস্থা, যে হার্ট অ্যাটাক করে নাই, যে এই হলো বাংলাদেশ প্রতিদিন বলে এখানকার সম্পাদক, এটা ফরিদা ইয়াসমিনের পছন্দ, তাকে দিয়েছে। কারণ ফরিদা ইয়াসমিনের হাজব্যান্ড হলো নঈম নিজাম, তো নঈম নিজাম তাকে মানে তারা করেছে, কারণ সে এখানে আসলে সার্ভিস দেয় মানে প্রটোকল করে আর কি, মানে তাদের দেখাশোনা, যাওয়া আসা এগুলো করে টরে। তো যেটা হয়েছে
এই এই এইকে এই ফরিদা ইয়াসমিন গিয়ে শেখ হাসিনাকে বলছে আন্তর্জাতিক সম্প্রদায়ের, আন্তর্জাতিক মিডিয়া যে নিউজ করছে এগুলোকে মনিটর করে ব্যবস্থা নিতে হবে। ভাবা যায়, এটা কিন্তু রিপোর্ট করছে কে? বিএসএস, বাংলাদেশ সংবাদ সংস্থা, এবং তার বরাদ দিয়ে প্রথম আলো রিপোর্ট করছে যে সে একটা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হয়ে, সে একটা সাংবাদিক হয়ে সে বলছে, কারণ তার তো ওই পরিচয়টা আগে, যদিও সে আওয়ামী নেত্রী, কিন্তু এটা তার কেউ জানে না, সবাই এখন জানছে সে প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, এটা দখল করে নিয়েছে, এই প্রেস ক্লাবে তার বেঞ্চি নাই। তো এখানে সে শেখ হাসিনা আন্তর্জাতিক মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলছে। আর শ্যামল দত্ত গিয়ে বলছে যে আরেক কাকি সরেশ, সে বলছে যে ছাত্রলীগকে শক্তিশালী করতে হবে, যাকে দুনিয়া ট্রিট করছে একটা সন্ত্রাসী সংগঠন হিসেবে তাকে। আর আবেদ খান গিয়ে বলছে সে যে কোনো মূল্যে, তার তো বাড়ি টাড়ির ব্যাপার আছে, দখল করছে, তো সে না হয় বললো, বলতেছে যে কোনো মূল্যে সে শেখ হাসিনাকে সে টিকিয়ে রাখতে চায়। এইগুলা, এই কতগুলা যে কেউ যাওয়ার আগে ব্যবসায়ী এবং সাংবাদিক দেখেন তারা এক হয়ে গিয়ে, মানে ওই সকল আওয়ামী ব্যবসায়ী, এই সাংবাদিকরা কি কোনোভাবে যায়? সাংবাদিকরা কোনো সময় ব্যবসায়ীর সাথে বা ব্যবসায়ী নেতাদের সাথে বা আওয়ামী নেতাদের সাথে হয় কোনোভাবে সম্ভব এটা? তো এই প্রেস ক্লাবের সদস্য পদ থাকা না থাকা তো সমান। এবং এই যেই প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এরকম নিম্ন মানের, নিম্ন রুচির কথা বলতে পারে এবং ছাত্রদের রক্তের সাথে যারা উপহাস করতে পারে এবং তারা শেখ হাসিনাকে শক্তিশালী হতে বলে, এরা আবার দেখলাম 2 দিন পরে যখন মনে করছে গণেশ উল্টে যাবে, আবার দেখলাম, আপনি দেখছেন কিনা, প্রেস ক্লাবের সামনে আবার একটা ব্যানার টানায় বসে গেছে, আমরা বিচার চাই। কিন্তু এটা তো অন রেকর্ড, তোমরা গিয়ে ওই দিন বলছো, যেদিন গুলি করেছে পরের দিন গিয়ে বলছো যে গুলি করতে হবে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। এগুলা বিএনপি জামাতের সন্ত্রাস বলে সেটা তারা বলছে ওইখানে। এই ছাত্রদের একদম লেজিট আন্দোলনকে তারা বিএনপি জামাতের সন্ত্রাস হিসেবে শেখ হাসিনার সামনে গিয়ে বলছে, অন রেকর্ড, এই লোকগুলোই। এগুলো মানুষ জানে। আমি খুব দুঃখিত, আমি ধরেন একটা কাজ করছি অলরেডি, দেখছি আমি ধরেন আমেরিকা থেকে ধরেন এতগুলো পত্রিকা বের হয়, বাংলা পত্রিকা, এবং এখানে বেশ কিছু টেলিভিশনও আছে। বাংলাদেশের এই গণহত্যার ভয়াবহতা কিন্তু তাদের রিপোর্টে নাই, কিন্তু ওরকম ছবিও নাই, রিপোর্টে কিন্তু ওরকম কিছু নাই। গতকাল এক সম্পাদককে আমি বলতেছিলাম যে কি করতেছেন আপনারা, বলতেছে না ভাই সিচুয়েশন বুঝে থাকতে হয়, বুঝে নিত পত্রিকা চালানো, মানে ওই যে 50 টাকা 100 টাকার বিজ্ঞাপন যারা পায় এটার উপর, মানে কোথায়, মানে আমি সাংবাদিকতা করব, আমি যদি সত্য কথা। আপনি এটাকে সাংবাদিকতা বলেন কেন? প্রথমত হলো এটা হলো নিউ ইয়র্কে যারা, মানে এই যে দুর্ভাগ্যের বিষয় হলো বাইরের থেকে মানুষ মনে করছে ও মাই গড, তাতে আমেরিকায় থাকে, নিউ ইয়র্ক গ্ল্যামারাস সিটি অফ দি ওয়ার্ল্ড। কিন্তু আমি এই তারা যে এলাকায় থাকে, যে এলাকায় পত্র পত্রিকা, আমি দেখেছি যে তাদের সাথে অন্য কোনো মানুষের আর কোনো ইন্টারাকশন নাই। তারা এই যে বাংলা, এটা আমরা গর্বের বিষয়, অনেক বাংলাদেশি মানুষ এখানে থাকে, তো তাই বলে আপনি আর কোনো মানুষের সাথে কোনো ইন্টারাকশন থাকবে না। এবং এই 2-1 জন বাদে, আমি সবাইকে বলছি না, 2-1 জন বাদে এরা হলো সমিতি সাংবাদিক বলতে পারেন। তারা হলো কুমিল্লা সমিতি, সন্দ্বীপ সমিতি, এই যে সমিতি, এবং আপনি তো জানেন বোধহয় প্রায় 4000 সমিতি আছে রেজিস্টার্ড। এটা নিয়ে একটা ভালো আলোচনা হতে পারে। ইউনিয়নের সভাপতি আছে, ইউনিয়ন মানে গ্রামে আছে, গ্রামে। ওই যে আমাদের সিলেটের পাশের হলো কুলাউড়া একটা থানা, কুলাউড়া থানার হলো একটা জায়গা হলো ভাটেরা। তো ভাটেরা সমিতির ইলেকশনে 2 গ্রুপের দ্বন্দ্ব, এটা আবার রিপোর্ট হয়েছে। তো এই যে খণ্ড বিখণ্ডিত করে, এটা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করবো। আমাদের মানে বিভেদেরাই কিন্তু তৈরি করছে, এবং এই পত্রিকাগুলো এই বিভেদটাকে জিয়ে রাখে। কারণ ওর কাছ থেকে ওখানে বিজ্ঞাপন দিবে, ওখানে বিজ্ঞাপন দিবে, আমার ছবি ছাপায়া মানে ওইখানে ইয়ে করবে। তো কিন্তু একেবারে যে হচ্ছে না তা না, অনেকগুলো তারা যে ভূমিকাটা থাকার দরকার ছিল, মানে বাংলাদেশ তো পারছে না, বাংলাদেশে তো অনেক বেশি নিয়ন্ত্রণ, কিন্তু এখান থেকে যে অবস্থাটা হওয়ার দরকার ছিল সেটি হচ্ছে না, সেটি আসলে হচ্ছে না। মূলত তাদের ব্যবসায়িক মনোবৃত্তি। আমার এখন এখানে এত পত্রিকা আর কি, মানে আমাকে একবার ওই এরিক অ্যাডামস এখানে এসেছিলেন। এরিক অ্যাডামস তো বোধহয় মেয়র ওয়াশিংটন, আমাদের ন্যাশনাল প্রেস ক্লাবে, আমরা তো জানেন ন্যাশনাল প্রেস ক্লাবে হেডলাইনার হয়, আপনি সেটা মেম্বার। তো তিনি এখানে আসছিলেন, তো আমি বললাম বাংলাদেশ, উনি বললেন যে এই প্রথম কোন বাংলাদেশি সাংবাদিকের সাথে দেখা হইলো যে তার কোনো পত্রিকা দিল না, মানে বাংলা পত্রিকা। তো না, বলো এই প্রথম বাংলাদেশ, সবাই নাকি একটা পত্রিকা নিয়ে যায়, এবং এটা ভালো। আপনি এই যে গণতন্ত্রের সুবাদে আপনি শত শত পত্রিকা করছেন, কিন্তু গণতন্ত্রের পৃষ্ঠপোষকতা আপনি করছেন না, আপনি মত প্রকাশের স্বাধীনতার কথা বলছেন না, কিন্তু আপনি অ্যাডভান্টেজটা নিচ্ছেন। এটা এক ধরনের হিপোক্রেসি, ভণ্ডামি। মানে তাদের যে স্বাধীনতার চর্চা করা দরকার ছিল সেটি তারা ধরেন অর্থনৈতিক কারণে হোক, ব্যক্তিগত ভীতির কারণে হোক, যে কোনো কারণে। সর্বশেষ আপনি যদি মানে এই আন্দোলনটা কোন, মানে একটা সামগ্রিক আন্দোলনের আমি যাচ্ছি, তার আগে আমি একটু বলতে চাচ্ছি, দুইবারে আমি আপনাকে বলেছি এই প্রসঙ্গটা আমরা আনবো পরে। তবে অনেক সুশীল কিন্তু এখন যোগ দিচ্ছে, অনেক সুশীল, কথিত সুশীল, সুলতানা কামাল, বিচারপতি মতিন, তারপরে সোহেল দাজু আবার গর্ত থেকে বেরিয়েছে, কাদের সিদ্দিকী আবার মাথা চারা দিচ্ছে। আবার যে 14 সালের শেখ হাসিনা নির্বাচনের অন্যতম কুশীলব ও যে আইকেবি ইকবাল করিম ভুঁইয়া সেনাপ্রধান ছিল, সেও দেখি যে তার প্রোফাইল লাল করে ফেলছে। অর্থাৎ আমার কথা হচ্ছে যে এতদিন ধরে তাদের কোনো ভূমিকা ছিল না, এখন অনেকে আওয়ামী লীগের বি টিম, অনেকে রয়ের বি টিম, এই টিম অনেকভাবে কিন্তু ইনফ্লুয়েন্স করার জন্য ঢুকে পড়তেছে, এগুলো আমরা অতীতেও দেখছি।
সেই জায়গাটা একটু সতর্ক থাকা, এবং ধরেন যে তারা আসুক, কিন্তু তারা যেন ওই স্টিয়ারিং এ না বসে, তারা যেন নেতৃত্ব নিয়ে এটাকে ভিন্ন খাতে প্রবাহিত না করে আর কি। এই জায়গাটা খুব সতর্ক থাকতে হবে। এত বছর ধরে মুখে কুলু পেটে বসে থেকে এখন মহান জাতীয় গণ তদন্ত কমিশন গঠন করছে। তো তোদের একটা জাতীয় বানানোর অধিকার কে দিছে? হোয়াট ইজ জাতীয়? তুমি জাতীয় কে? তো এরকম অনেকেই অনেক ভাবে আপনার মানে কোনো উদ্দেশ্য থেকে ঢুকছে কিনা, কি হচ্ছে, এই জায়গাগুলো আপনি সংক্ষেপে যদি বিষয়টা। প্রথমত আমি ঢালাভাবে এইভাবে বলবো না। এটা আমি যেটা বলবো সেটা হলো যে কেউ কেউ তো, এটা তো অবশ্যই মানে বাংলাদেশে যে যখন যেটা বলার কথা তখন সেটা বলেন না, এবং শেখ হাসিনা যে আজকে একটা দানবে পরিণত হয়েছে বাংলাদেশ, এটার জন্য এই সুশীল সমাজ দায় এড়াতে পারবে না। তাদের একটা বিরাট ভূমিকা আছে শেখ হাসিনার এই দানবীয় রূপ দিতে। সুতরাং এই যারা ভূমিকা রেখেছেন এই শেখ হাসিনাকে দানবীয় করে তুলতে, এখানে দুটো জিনিস কাজ করতে পারে। একটা হলো অনুশোচনা হতে পারে, যে আমরা শেখ হাসিনাকে এরকম তাকে দানবীয় বানিয়েছি, আমরাও কিছু সুবিধা নিয়েছি, তাকেও সুবিধা দিয়েছি একটা হয়তো, কিন্তু আমার চোখের সামনে আমার নাতিটা বা আমার ছাত্রটা মারা গেল, ছেলেটা, এটা তো হতে পারে না। এটা একটা প্রথম দিকটা। আমি পজিটিভ মানুষ, তো আমি পজিটিভলি দেখি। আমি এটা দেখতে চাই যে একটা অনুশোচনা থেকেও কারো কারো হতে পারে যে না, এনাফ ইজ এনাফ, এখন এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এবং আমি ঢালাও ভাবে সবাইকে এইভাবে এক কাতারে নিতে চাই না, কারণ আমরা জানি বাংলাদেশের কে কার চরিত্র কিরকম ছিল। কিন্তু এখন যখন মানুষ সামনে আসছে বলছে, কারণ এখন আমাদের সব ধরনের সব শ্রেণী পেশা মত পথ এর মানুষকে একটা সামগ্রিক একটা বিস্ফোরণ দরকার, সেদিকেই বাংলাদেশ যাচ্ছে। আপনি যেটা বলেন সেটা খুব গুরুত্বপূর্ণ, যে কথাটা শেষে বললেন যে ড্রাইভিং সিটে সবাই থাকবে, সবাই দরকার আপনাকে। মানে বড় বড় দলে যেমন আমি প্রায় সময় বলি যে এই দলে তো সবার দরকার। আপনার এখানে যেমন মানে যদি আমি বিএনপির কথাই বলি, যে বিএনপি একটা বড় দল, সেখানে ডক্টরেট দরকার, প্রফেশনালস দরকার, আপনার থাকবে, সেখানে মোল্লা মুন্সি থাকবে, আবার ছিচকে এক দুইটা ইয়েও থাকতে পারে, টাউটাও থাকতে পারে। এটা তো একটা বড় দল, আপনি এবারে মানে ইয়ে করবেন কিভাবে? তো বাংলাদেশের এই বাস্তবতায় কিন্তু ড্রাইভিং সিটটা হলো গুরুত্বপূর্ণ, যে এই কারণ দীর্ঘদিন ধরে এই রেজিমের বিরুদ্ধে, এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা যারা সংগ্রাম করছে, যাদের জীবন, যাদের ত্যাগ, আপনি শুধু বাংলাদেশের কথা বলছেন কেন, আপনি সোশ্যাল মিডিয়াতে বলেন, ইভেন ইউটিউবেও বলতে পারেন, অনেকেই কিন্তু একই প্রশ্ন কিন্তু আমি 2015 থেকে বলে যাচ্ছে। আমি এটাকে ভ্যালু দেই, হ্যাঁ ঠিক আছে, আমি এনকারেজ করি যে আমাদের, কিন্তু বিষয়টা হলো এই যে জিনিস, এটা আমার এবং সরকারের সব ধরনের, আমি তো অন রেকর্ড বলছি, রাষ্ট্রদূত, আপনি সেটা জানেন, রাষ্ট্রদূতের পদ দেয়া থেকে মানে অফার থেকে শুরু করে সবকিছু খুব গর্বের সাথে প্রত্যাখ্যান করেছি। তো সুতরাং বিষয়টা হলো, তার মানে আমি এটা ভাবা ঠিক না যে আমি একা করছি, এটা হলো আমাদের মেন্টালিটি। এই জায়গাটা সতর্কতার কথা বলি কেন, সারা জীবন আপনি শয়তানের উপাসনা করলেন, মরার 1 ঘন্টা আগে করলেন যে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান নিয়ে আসলেন। তো এই জায়গাটা হইতেও পারে না, এটা মরার আগে আল্লাহ মাফ করেও দিতে পারে, সেটা অন্য আলোচনা। কিন্তু আমি এই আন্দোলনের মানে রূপ পরিগ্রহ, মানে চূড়ান্ত রূপ দেওয়ার স্বার্থে আমি বলছি যে এখন এখানে ড্রাইভিং সিটটা হলো গুরুত্বপূর্ণ, মানে কেউ যেন ভিতরে স্যাবোটাজ না করতে পারে এই ব্যাপারে। এবং ছাত্ররা কিন্তু খুব স্মার্ট, দেখেন এই ছাত্রদেরকে গুলির মুখে পিটিয়ে তারা তাদের ইয়ে আদায় করেছে, প্রেসিস, কিন্তু তারপরেও সে কিন্তু দেখিয়ে দিয়ে দেখেছেন তো মানে কিভাবে, এবং সেখানেও সে স্বাক্ষর রেখেছে তার দ্রোহ এবং তার প্রতিবাদ। সুতরাং এরা খুব স্মার্ট, এবং এরা বুঝতে পারে, এরা বাংলাদেশে দেখছে, এবং বাংলাদেশের যে রাজনৈতিক দল, আমি বলবো প্রধান রাজনৈতিক দল, তাদের অনেক ত্যাগ আছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী তাদের জেলে, এই যে এখানে কি শুধু ছাত্রদেরকে গ্রেফতার করেছে নাকি, এই যে বিএনপির নেতাদেরকে ধরে নজরুল ইসলাম খান, যে বেচারা সবসময় অসুস্থ থাকে, এদেরকে নিয়ে রিমান্ডে নির্যাতন করছে। শহীদুদ্দিন চৌধুরী, এনি টুক, অনেক মানুষ, রুহুল কবির রিজভী একটা অসুস্থ লোক, তাকেও শুনলাম রিমান্ডে নিয়ে নির্যাতন করছে। কিন্তু প্রথম ধাক্কাটা তো যে কোনো জিনিসে দেখবেন, আর যে কোনো মুভমেন্টে ধাক্কাটা কিন্তু প্রধান বিরোধী দলের উপর দিয়ে যায়। এরাই মানে আমি এটা সামগ্রিক অর্থে বলছি, আমার কোনো অনুকম্পা থেকে নয়। তবে তাদের হাসিনা এবং তার এই আন্দোলন সকলের আন্দোলন, যখনই সবাই ভাববে এটা সবার, কেউ যদি ভাবেন যে না আমি কমান্ডার ইন চিফ, আমি এটা মানে আমি সুন্দর সুন্দর কথা বলেছি বা আমি এটা করছি, এটা ভাবাটা ঠিক হবে না, আমার এটা ভাবাটা ঠিক হবে না। তবে এটাকে শক্তিশালীকরণের ক্ষেত্রে, এটা যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবার ক্ষেত্রে, এবং এটাকে এই জিনিসটাকে বহির্বিশ্বে তুলে ধরার ক্ষেত্রে আমার এজ বেস্ট এজ আই ক্যান, আমার এটা করতে হবে, আপনার করতে হবে, অন্যদের করতে হবে, অনেকেই করছেন, অনেকেই এটার এর প্রতি। ধরেন আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়ি তখন থেকে এবং পরবর্তী সাংবাদিকতার সময় দেখেছি যে ধরেন ছাত্রদের কোনো আন্দোলন, ছাত্রলীগ ভিতরে ঢুকে সমর্থন দিয়ে ঢুকে যায়, কিন্তু পরে তারাই ওইটাকে অন্যভাবে রুইন করে ফেলে আন্দোলনটাকে। হ্যাঁ করে, এরকম আপনি মনে করেন এটা তো সরকারেরও তো, শেখ হাসিনারও তো একটা এক্সিস্টেন্সের বিষয়, যে তো চাইবেই যে কোনো মূল্যে তাকে টিকে থাকতে। এই জায়গাটায় ধরেন সতর্ক করা, ধরেন হাসিনার এই গণহত্যা তো এই প্রথম না। হাসিনা ধরেন বিডিআর 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে ভারতের সহায়তা, যেটা বলা হয়। হেফাজতের যেভাবে গুলি করে মেরেছে 300-400 মানুষ, সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া আমরা পাই নাই।
সুলতানা কামাল তখন এটাকে সমর্থন করেছিল। কোনো সুশীল সমাজকে আমরা দেখিনি দাঁড়াতে। আজকে ছাত্রদের কারণে হয়তো অনেকেই মুখ খুলছেন, এগিয়ে আসছেন, যে ভয়াবহতা দেখছেন। তো সেই জায়গাটায় সতর্কতার সঙ্গে যারা আন্দোলন করছেন, যারা মাঠে আছেন, কোন সুশীলকে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। কারণ ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছে সেটির বেনিফিট বাংলাদেশের পুরো মানুষ যেন। ছাত্রদের এটা আপনাকে এন্ডোর্স করতে হবে, শিক্ষকরা তাদেরকে যেভাবে আগলে রাখছে। ইদানিং গত ইউনিভার্সিটি তো অসংখ্য শিক্ষক আছে, তারা তো নামে নাই, কিন্তু এই যে আমরা ডক্টর আসিফ নজরুল আমরা কয়েকজনকে দেখছি, এই যে আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বাংলা বিভাগের চেয়ারম্যান, উনি কিন্তু শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন মাথার পর থেকে। প্রত্যেকের করা উচিত, শেখ হাসিনার ছবি ছুড়ে ফেলে দেওয়া উচিত এই তাদের মাথার উপর থেকে। স্বৈরাচারিণী মানে গণতন্ত্র হরণকারী, হত্যাকারীর ছবি মাথা তাজ হয়ে থাকবে, এটা হতে পারে না। বাংলাদেশে কোনো সেন্সিবল মানুষ করতে পারে। এত ত্যাগের পরে যেন এটা স্যাবোটাজের শিকার না হয় আন্দোলনটা, এই মুভমেন্টটা, এই জাতীয় লোকজনের ওদের রেকর্ড খুবই খারাপ। এই কাদের সিদ্দিকী দেখেন না, 18 সালে কি করলো সে, কত বড় বড় কথা বলে কি করলো। এইসব চরিত্র তো মানুষ জানে, আপনি যেমন জানেন, আমরাও জানি, সবাই জানে। বারবার সতর্ক করে দেওয়া আর কি, বারবার সতর্ক করা। তো মুশফিক আহমেদ শেষ দিকে এই যে অনেকেই আশা করছেন যে জাতিসংঘের একটি নিষেধাজ্ঞা আসবে, সেনাবাহিনীর যে ভূমিকা বা ইউএন এর যে যানবাহন ব্যবহার করা, এটি নিয়ে কোনো চাপ আসবে কিনা, মিশনের উপরে কোনো ইফেক্ট আসবে কিনা, নানা রকমের কথা আসলে আমরা শুনছি। তো আপনি কি মনে করেন, মানে খুব বেশি কোনো ক্লাসিফাইড ইনফরমেশন দেওয়ার দরকার নাই? আপনার সঙ্গে সেরকম কোনো ইনফরমেশন নাইও, কিন্তু বিষয়টা হচ্ছে যে এবং যে আলোচনা হচ্ছে, আমি সব আলোচনা এখানে পাবলিক মানে করাটা ঠিক হবে না, কিন্তু এটা নিজেরাই করছে। এমন না, আমি যেটা বললাম যে জাতিসংঘ নিজের থেকেই বলেছে, কোনো প্রশ্ন করার আগে তারা বিবৃতি দিয়েই বলেছে যে কিভাবে জাতিসংঘের ভেহিকেল গুলো হত্যা করা হয়েছে। যে আমি খুব সাদামাটা প্রশ্ন করেছি, যেই বাংলাদেশের যেই সৈন্যটি ছাত্রের বুকে গুলি চালালো, সেই সৈন্যটি জাতিসংঘের ব্লু ফ্ল্যাগ নিয়ে বিদেশি মিশনের দায়িত্ব পালন করবে, এতে কি সেক্রেটারি জেনারেল বিব্রত হবেন না? আমি এটি জাস্ট সিম্পল প্রশ্ন বলেছে। অবশ্যই এটা হইতে পারে না, তাদেরকে হিউম্যান রাইটস এবং ইয়েকে রেসপেক্ট করতেই হবে। তো এই কথা থেকে মানে বুঝতে হবে যে তাদের হোমওয়ার্ক গুলা কি। এরপরে যে তারা যে সাইট অন শুট অর্ডার দিল, এটা তো ওই অফিসারটা তো শুট করছে, একজনে অর্ডার দিয়েছে। তো আপনার তার কাছে কি আবার সে ইনভেস্টিগেশন করবে, তার বাহিনী ইনভেস্টিগেশন করবে, সেটা হয়ে যাবে? তো সেটারও তার মেকানিজম আছে, এবং জাতিসংঘ বলেছে তারা যে কোনো ধরনের ইনভেস্টিগেশন করতে প্রস্তুত। আপনি হিউম্যান রাইটস কমিশনের ইয়াটা দেখুন, উনি পাবলিকলি ভিডিও বার্তায় যেভাবে বলেছেন, জাতিসংঘের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। কারণ এখন তো ডিপ্লোম্যাটিক কারণে অনেক জিনিস ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে হয়, এখানে আমাদের মতো না। আমরা আন্দোলন করছি তাই বলে জাতিসংঘ আন্দোলন করবে না, আমেরিকা আন্দোলন করবে না, বা ছাত্ররা, তারা তাদের ডিপ্লোম্যাটিক নর্মস অনুযায়ী তারা এই ব্যবস্থাগুলো নিবে। কিন্তু এটা বাংলাদেশের, আমি সেনাবাহিনীর সদস্যদের কথা উদ্দেশ্যে বলবো, যদি কেউ শুনে থাকেন, এবং পুলিশ বাহিনীর সদস্যদের বলতে চাই যে আপনারা শেখ হাসিনাই কিন্তু আপনাদেরকে অলরেডি প্রতিপক্ষ ডিক্লেয়ার করেছেন, এবং আপনারা বলেছেন যে এটা কিন্তু নির্ভরযোগ্য সত্য যে পুলিশের পোশাক পরার অনেকেই সাহায্য করছে না, এই জন্য সে অনেক পোশাক পরিয়ে সে এইগুলা দায়িত্ব দিচ্ছে। সুতরাং এই দেশটা আপনাদের, এরা আপনাদের বাচ্চা, এবং ভয়াবহ বিপর্যয় দেশে এবং দেশের বাইরে। আপনারা এটা মনে করার কোনো কারণ নাই। আপনারা যদি মনে করেন যে না, শেখ হাসিনা সব ম্যানেজ করতে পারে, এটাও ম্যানেজ করে ফেলবে, ইটস নট গোনা হ্যাপেন, এটা হবে না। কারণ তারা নিজেরা এখন বলছে, তারা নিজেদের পুরো কংগ্রেস জুড়ে, পুরো সিনেট জুড়ে এই জিনিসগুলি যখন আলোচনা হচ্ছে, ইউনাইটেড নেশনস, ভলকার টার্ক নিজে যখন উনি যখন কথা বলছেন, এবং কিভাবে মানবাধিকারের লঙ্ঘন হয়েছে, সুতরাং এই দায়টা আপনারা নিবেন না। কারণ কোনো বড় সিদ্ধান্ত হওয়ার আগে, কারণ এই সরকার যদি কন্টিনিউ করতে চায় এইভাবে দমন পীড়ন করে, কিন্তু আপনারা এর কনসিকুয়েন্স আছে, এর বড় বিপর্যয় আছে এই সমস্ত জায়গা থেকে। সুতরাং এইটা ডিক্লেয়ার হওয়ার আগে, এটা ঘোষণা হওয়ার আগে আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রেখে আপনারা এই ধ্বংসযজ্ঞের, এই হত্যাযজ্ঞের সহযোগী হওয়া থেকে বিরত থাকুন। এবং আপনাদের যেটা করণীয়, আপনারা ভালো জানেন যে আপনারা অন্যায় নির্দেশ মানবেন কি মানবেন না, আপনারা মানুষের উপর গুলি চালাবেন কি চালাবেন, এটা আপনাদের সিদ্ধান্ত। কিন্তু আপনারা এটা ভাবুন যে এই কনসিকুয়েন্সের শিকার আপনার হতে হবে। কেউ হয়তো পালিয়ে যাবে, কিন্তু আপনাদের ছেলে সন্তানদের সেটা হতে পারে। আপনারা জেনারেল আজিজকে দেখেছেন, তার গোষ্ঠী সুদ্ধা, তার ছেলে মেয়ে কেউ হতে পারবে না। এবং যখন একটা জায়গায় হয়, তখন কিন্তু অন্যান্য জায়গায় ফলো করা হয়। ওই দুই একটা ওই অথরিটেরিয়ান কান্ট্রি ছাড়া আর কোথাও জায়গা থাকবে না। সুতরাং পরম্পরা, আপনারা যেহেতু ধন সম্পদ অনেকে করে, এই যে আজিজ করেছে, তার সহায় সম্পত্তি করেছে তার বংশধরদের জন্য, তার ছেলে নাতিপুতিদের জন্য, এটা করতে পারবে না, এগুলো ফ্রিজ হয়ে যাবে। এই বেনজির এটা বুঝতে পারছে যে কি পরিমাণ কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে। তো সুতরাং আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই, আমি আশাবাদী মানুষ, আমি সামনে এই স্বৈরাচারের আমি খুব মানে পতন অনুভব করছি, দেখতে পাচ্ছি। সুতরাং এটার অংশীদার আপনারা হবেন না। এখন কোনো বড় কোনো বিপর্যয় ঘোষণা আসার আগে, সেটা আমার একটা মানে ব্যক্তিগত অনুরোধ থাকবে। আমি কাউকে রিপ্রেজেন্ট করছি না, কোনো প্রতিষ্ঠানের পক্ষে এই কথাগুলি বলছি না। বিপদ যখন আসবে তখন আপনার উপরই আসবে। আজিজের স্যাংশন আজিজে খাইছে, বেনজিরের স্যাংশন বেনজিরে খাইছে। এবং ধরেন যে পুরো ওয়ার্ল্ড আপনি যেটি বলছিলেন, কোনো সম্পত্তি কোনো কাজে আসবে না, কোনো ক্ষমতা তো প্রশ্নই হচ্ছে না। ইউনিফর্মটা খুলে ফেললে
পরিচয় দিবেন না, মাথা চুল কামাই, গোফ টোফ কামাই, ভুল টুলু কামাই ফেলবেন যে আমাদের জন্য কোনো আছে নেই, আমি অমুক, আমি এই কাজটা করছি। আমি সর্বশেষে কথা বলতে চাই, কি শেষ নাকি? না বলেন। সর্বশেষে আমি যেটা বলতে চাই যে ছাত্র জনতার যে ইস্পাত কঠিন ঐক্য বাংলাদেশে গড়ে উঠেছে এবং সকল রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল, তাদের প্রতিও আমার এই অনুরোধ থাকবে যে সকলের মিলে যে যে ঐক্য এবং যে ঐক্যের ডাক দিয়েছে প্রধান বিরোধী দল, এইটা একটা দৃঢ়, এই ঐক্যটাই খুব দরকার। একটা সাংগঠনিক কাঠামো, একটা প্ল্যাটফর্ম, যেন আমরা সর্বদলীয় ছাত্রৈক্য, আপনার মনে আছে সর্বদলীয় ছাত্রৈক্যের কারণ মধ্য দিয়ে, মিলনের হত্যার মধ্য দিয়ে এরশাদের পতন হয়েছে। তো এখন কিন্তু একটা দৃঢ় ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে বাংলাদেশে। এই ঐক্যের ভেতর দিয়ে এবং বহির্বিশ্বে শেখ হাসিনা যেভাবে নিন্দিত ঘৃণিত চরিত্র হিসেবে স্থান করে নিয়েছে, এটা আমি আশার থেকে বলছি। আমি খুব বেশি দিন আমার মনে হয় না সেটাকে টানতে হবে, আমি সেটা দেখতে পাচ্ছি সামনে, খুব সহসাই এটার উত্তরণ দেখতে পাচ্ছি, সেটা আমার অনুভূতি থেকে, আমার অনুভব থেকে এবং পর্যবেক্ষণ থেকে। আপনাকে ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমরা অচিরেই এই স্বৈর শাসন থেকে মুক্তি পাবো। আমরা এই খুনি হাসিনার যে শাসন, এভাবে যেভাবে নির্বিচারে এত মানুষ হত্যা করার পরে এই রাষ্ট্রীয় ক্ষমতায় এমনিতেই তো অবৈধ, এই অবৈধ প্রধানমন্ত্রীকে আর আর সময় দেওয়ার কোনো সুযোগ নাই, আর দেওয়া ঠিক হবে না। এবং সে যদি কোনোভাবে টিকে যায় তাহলে কিন্তু ধরেন আরো 1 লক্ষ মানুষকে ঠান্ডা মাথায় বেছে বেছে হত্যা করবে। এবং যার জন্য আমি অনুরোধ করবো, নিশ্চয়ই আপনিও করবেন, ছাত্র জনতার পাশে তাদের অভিভাবক থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ের মানুষ যেন মাঠে নেমে আসে। এবং আমরা যে আবেদনটি বারবার করছি যে নো রেমিটেন্স, ব্যাংকিং চ্যানেলেও না, হুন্ডিতেও না, বিকাশেও না, রকেটেও না, নগদেও না, অর্থাৎ এই সরকারকে যেন কোন রকম আর্থিক সহায়তা আমরা না করি। একেবারে যদি কোনো উপায় না থাকে, যতটুকু প্রয়োজন ততটুকু তো পাঠাতেই হবে, উপায় নেই। কালকে সেক্রেটারি জেনারেল জাতিসংঘের তরফে বলা হয়েছে যে ব্যাংকিং সেক্টরের কথা কালকে বলা হয়েছে যে ব্যাংকিং কতটুকু আঘাত এনেছে, যে ব্যাংকিং ইন্টারনেট বন্ধ এবং ব্যাংকিং সেক্টর থাকার কারণে যে বাংলাদেশে যে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স, যে রোহিঙ্গা এবং অন্য জায়গায়, কারণ ক্রাইসিস তো চলছে বাংলাদেশে, এবং জাতিসংঘ এটা করতে পারছে না, ব্যাঘাত ঘটছে এবং এটার ভিতর দিয়ে করছে। এবং ব্যাংকিং সেক্টরের কথা কালকে ব্রিফিং এ উনি উল্লেখ করেছেন, মুখপাত্র। এটাই। সো মুশফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময়ের জন্য, এবং আপনি যে আশাবাদ দেখছেন, যে অনুভব আপনি করছেন, সে অনুভবের একটি সফল ফলাফল আমরা পাবো, সেটা আমরা আশা করি। এন্ড শি মাস্ট গো, এটা হচ্ছে কথা। বাংলাদেশের জনগণ আরো শক্তিশালী হয়ে নেমে আসুক, যা আর কিছু হটার কোনো সুযোগ নেই, কিছু হটার কোনো সুযোগ নেই, থেমে যাওয়ার কোনো সুযোগ নেই, পরিস্থিতি মোকাবেলা করতেই হবে। আপনাকে ধন্যবাদ মুশফিক ভাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ যারা অনুষ্ঠান শুনলেন, নিশ্চয় আপনি আলোচনা মামার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। শেখ হাসিনার সময়ে শেষই বলা চলে। সার্বিক যে পরিস্থিতি আমরা দেখছি, আন্তর্জাতিক সংবাদপত্রের যে বিশ্লেষণ বা সবকিছু মিলিয়ে শেখ হাসিনাকে যেভাবে শেখ হাসিনা আন্তর্জাতিক